আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। সো ভালো থাকারও কথা না যারা এবার এইচএসসি পরীক্ষার্থী আমার ক্লাসটা দেখতেছো। সো তোমাদের ঈদের পরপরে এক্সাম, না ঈদের খুশি করতে পারতেছো না হচ্ছে এক্সামের প্যারা নিতে পারতেছো। সো যাই হোক, চলো আমরা একটু দেখি আমাদের এক্সাম। ইনশাল্লাহ সবার জন্য দোয়া করছি, সবার এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, আজকে আমরা নিয়ে এসেছি ওয়ান শর্ট এমসিকিউ, হ্যাঁ, যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ান জানো কোনটা? ভৌত জগৎ ও পরিমাপ, রাইট? সো এই চ্যাপ্টারের আমরা কিছু এমসিকিউ সলভ করব আজকে। তো সচরাচর এই চ্যাপ্টারটা তোমাদের আসলে পড়ানো হয় না, তো খুবই কমই পড়ানো হয়, কারণ এই চ্যাপ্টারটা জাস্ট কিছু এমসিকিউ বেশি বা কিছু নাম্বার মুখস্থ রাখতে হয়, হ্যাঁ, মাত্রা মুখস্থ রাখতে হয়, বিজ্ঞানীর নাম, কোন বিজ্ঞানী কী করছে, হ্যাঁ, তো এগুলো মুখস্থ রাখতে হয়, কিছু বেসিক এমসিকিউ আর পরিমাপ নিয়ে কিছু কথাবার্তা আছে। সো যেটা কিনা প্র্যাকটিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার ভাইভাতেও অনেক জিজ্ঞেস করবে পরিমাপের কথাটা, বুঝতে পারছো? আমি বলে রাখছি ভাইবার মধ্যে পরিমাপের কথাটা জিজ্ঞেস করবে। আরেকটা কথা মনে রাখবা, আমরা ইনশাল্লাহ ফিউচার তোমাদের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসটাও নিয়ে আসবো আমি। আচ্ছা, একটু মনোযোগ দাও ভাইয়া, কি বলি, আমরা আজকে ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস করাবো, কিন্তু একটা কথা মনে রাখবা, তোমাদের কাছে যেহেতু এটা প্রথম ক্লাস তোমাদের, সো তোমাদের কাছে মানে তোমরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করো, আচ্ছা ভাইয়া এমসিকিউর জন্য কোন গাইড ভালো হবে? আমার কথা সোজা, এমসিকিউর জন্য কোনো গাইড তুমি ইউজ করবা না, কথা বোঝা গেছে? এমসিকিউ পড়ার জন্য, প্র্যাকটিস করার জন্য তুমি গাইড ইউজ করতে পারো, প্র্যাকটিস করার জন্য তুমি প্র্যাকটিস বুক ইউজ করতে পারো, গাইড ইউজ করতে পারো, এক্সেট্রা ইউজ করতে পারো, বাট এমসিকিউ শেখার জন্য গাইড ব্যবহার করা বা প্র্যাকটিস শিট ব্যবহার করা উত্তম না। তাহলে কি উত্তম, মানে কি করতে হবে তোমার এমসিকিউ পড়তে হলে? মনে রাখবা, এমসিকিউ পড়তে হলে সর্বপ্রথম তোমার পড়তে হবে মেইন বই, ঠিক আছে? আচ্ছা, মেইন বুক, ঠিক আছে? তোমার মেইন বইটা পড়বা, মেইন বইটা পড়ার পর ভালো করে রিডিংটা পড়বা। সবচেয়ে ভালো হয় তোমাদের সিনিয়র ভাই বোন যদি কেউ মেডিকেলের জন্য পড়াশোনা করছে, হ্যাঁ, তাদের কিছু দাগানো বই থাকে, ওই দাগানো বইটা পড়তে পারো, ওই দাগানো বইতে কমন পড়বে। এবং আরেকটা কাজ করতে পারো, যদি দাগানো বই না থাকে প্রবলেম নাই, নিউ এডিশনের যে বইগুলো আছে ওই বইগুলোর বোল্ড হরফে লেখা কতগুলো এমসিকিউ লাইন থাকে বা ইম্পর্টেন্ট লাইন থাকে বোল্ড হরফে লেখা, সো বোল্ড হরফের লাইনগুলো একটু ভালো করে পড়বা। আর কি কি পড়বা আমি এখানেই দেখাই দিব, আর আশা করি তুমি এই ক্লাসটা করলে মোটামুটি বুঝে যেতে পারবা কি করবা। সো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই, ওয়ান শট ক্লাস, বাংলাদেশের যত ওয়ান শট ক্লাস আছে এমসিকিউর জন্য, কোনোটা তোমার জন্য উত্তম না। এগুলো জাস্ট হচ্ছে তোমাদেরকে আমরা হচ্ছে কি জাস্ট কিছু সলভিং বা শেখায় দেওয়া, আর আরেকটা কথা হচ্ছে মানে কিভাবে পড়বা, কি কি পড়তে হবে, হ্যাঁ, সেটা দেখিয়ে দেওয়া। সো আমি মনে করি, আমার রেফারেন্স আমি মনে করি এমসিকিউর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে নিজে নিজে মেইন বইটা পড়া এবং বুঝে বুঝে পড়া সবচেয়ে ভালো। এবং আমরা জাস্ট ক্লাসটা তোমরা পাশাপাশি করতে পারো, যেন তোমরা মাঝে মাঝে হয়তো আটকাতে পারো, বা কি কি ভাইয়া ইম্পর্টেন্ট পড়াচ্ছে, হ্যাঁ, কি কি আসছে বোর্ডে, সেগুলো একটু দেখতে পারবো। আচ্ছা, মেইন বই তাহলে গুরুত্বপূর্ণ, তাহলে মনে রাখবা এমসিকিউর জন্য মেইন বই পড়বো, প্র্যাকটিসের জন্য কি করব? গাইড ব্যবহার করব। গাইড কখনো এমসিকিউ পড়ার বই হতে পারে না, কথা বোঝা গেছে? তাহলে আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে? আমরা একটু বলি, আমরা একটু তোমাদের অধ্যায়ের নাম জানো, হ্যাঁ, ভৌত জগৎ ও পরিমাপ। তো ভৌত জগৎ নিয়ে এখানে কিছু কথাবার্তা আছে, সো আমরা একটু তোমাদেরকে যদি একটু দেখাই, হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে, আমরা এমসিকিউতে যাচ্ছি, আগে একটু বেসিক জিনিসগুলো দেখে নিই। জগতের শ্রেণী বিভাগ দুইটি, একটা হচ্ছে ভৌত জগৎ বা জড় জগৎ, আরেকটা হচ্ছে জীব জগৎ। অর্থাৎ জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত জগৎ বা জড় জগৎ, আর আরেকটা হচ্ছে জীব জগৎ। দেখো ভৌত জগতের, দেখো ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো ভৌত জগতের পড়াশোনা, কথা বুঝে গেছে? আর জীব জগতের পড়াশোনা হচ্ছে বায়োলজি, রাইট? দেখো ভৌত জগতের উপাদান কয়টি? উপাদান চারটি উপাদান, মনে রাখবা। কি কি? স্থান, কাল বা সময়, কালের আরেক নাম সময়, ভর, শক্তি, এই চারটা হচ্ছে ভৌত জগতের উপাদান। দেখো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসবে, তাহলে আমার সাথে বলো স্থান, কাল বা সময়, ভর, শক্তি, চারটা। এখন সো এখানে এগুলো কিছু লাগবে না, হ্যাঁ। তো এবার মনে রাখবা, পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? ধর একটা বস্তুকে ভাঙলে তুমি অণু পাবা, অণুকে ভাঙলে তুমি পরমাণু পাবা, পরমাণুকে ভাঙলে তুমি স্থায়ী বা অস্থায়ী কণিকা পাবা, অস্থায়ী কণিকা বা স্থায়ী কণিকাকে
বাংলা তুমি কোয়ার্ক পাবা, কোয়ার্ককে বাংলা তুমি কি পাবা, শক্তিগুচ্ছ পাবা। ঠিক আছে, আচ্ছা তার মানে বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অবস্থা হচ্ছে শক্তিগুচ্ছ। কথা বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট। বা তোমাকে একটা সিরিয়াল দিতে পারে এমসিকিউর ক্ষেত্রে, এভাবে হতে পারে বস্তু, অণু, পরমাণু, স্থায়ী কণিকা, কোয়ার্ক, শক্তিগুচ্ছ, মানে তোমাকে এভাবে দেখাইতে পারে। কথা বোঝা গেছে? অর্থাৎ তুমি ধরে নিতে পারো এভাবে দেখাইতে পারে, ধরো বস্তু থেকে অণু ছোট, অণু থেকে পরমাণু ছোট, পরমাণু থেকে স্থায়ী কণিকা ছোট, এর থেকে কোয়ার্ক আরো ছোট, কোয়ার্ক থেকে শক্তিগুচ্ছ আরো ছোট। ঠিক আছে, এভাবে করে তোমাকে দিতে পারে। সো এটা তোমাকে তোমার দেখতে হবে। এখন কথা হচ্ছে এগুলো কই পাবা। ভাইয়া একটু বলে রাখি, তোমরা আমির ইসহাক স্যারের বইটা পড়বা, এমসিকিউর জন্য সবচেয়ে বেস্ট আমির ইসহাক স্যারের। ঠিক আছে, আমির ইসহাক স্যারের বইটা তোমরা কি অবশ্যই পড়বা। হ্যাঁ, এই বইটা যদি তুমি একটু পড়ো তাহলে হচ্ছে কি তোমার এমসিকিউ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে এখানে কি বলতেছে। হ্যাঁ দেখি, দেখো কি বলো এখানে বলতেছে সাধারণ পদার্থবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সাধারণ পদার্থবিজ্ঞানকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বলবিদ্যা আর একটা হচ্ছে মানে আচ্ছা পদার্থের ধর্ম, অর্থাৎ পদার্থের ধর্ম হিসেবে আবার হচ্ছে বলবিদ্যা হিসেবে ভাগ করছে। বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা স্থিতিবিদ্যা একটা গতিবিদ্যা। গতিবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয় চলবিদ্যা, স্মৃতিবিদ্যা। মনে রাখবা এগুলো কিন্তু এমসিকিউতে আসার সম্ভাবনা বেশি। পদার্থের ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ ধর্ম আর একটা হচ্ছে সাধারণ ধর্ম। যেমন পদার্থের সাধারণ ধর্মগুলো কি কি ইম্পর্টেন্ট, ওজন, বিস্তৃতি, রোধ, স্থিতিস্থাপকতা। হ্যাঁ, এগুলো হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। অর্থাৎ পদার্থ কয় ধরনের, পদার্থ তোমরা জানো কঠিন, তরল, বায়বীয় এক্সেট্রা। তাহলে এই কঠিন, তরল, বায়বীয় সবার সাধারণ কিছু ধর্ম আছে, সেটা হচ্ছে ওজন, বিস্তৃতি, রোধ, হ্যাঁ, স্থিতিস্থাপকতা। কঠিনেরও ওজন আছে, সবকিছুর ওজন আছে। তো এইটা হচ্ছে পদার্থের সাধারণ ধর্ম। কিন্তু কিছু কিছু পদার্থের জন্য বিশেষ ধর্ম আছে। যেমন কঠিন পদার্থের বিশেষ ধর্ম হচ্ছে তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা। দেখো ভঙ্গুরতা কিন্তু তরল পদার্থের নাই, তরল পদার্থ ভাঙে না। কথা বুঝতে পারছো? তাহলে তরল ভাঙে কারা, কঠিন পদার্থ। গ্যাসীয় পদার্থ ভাঙে না। তার মানে ভঙ্গুরতা ব্যাপারটা হচ্ছে কাদের বৈশিষ্ট্য, কঠিন পদার্থের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা কমন বৈশিষ্ট্য না। আবার তরল পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি সান্দ্রতা, তলটান বা পৃষ্ঠটান। আর বায়বীয় পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি সান্দ্রতা। কথা বুঝতে পারছো? অর্থাৎ একটু খেয়াল করো, তরল ও বায়বীয় পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা কি তোমরা জানো। যাই হোক, এবার আমরা একটু দেখি, এগুলো পড়ে নাও। এই যে এখানে বই দেখবা, তোমরা যদি একটু বইকে দেখো, কেলভিন কি, মিটার কি, মোল কি, সেগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, এরপর তোমার আর কি পড়া লাগবে একটু ভাইয়া বলে রাখি, তোমার কি পড়া লাগবে। দেখেন স্যার, মাত্রা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবা, তোমাকে ভাইয়া একটা কথা বলি, সোজা কথা মনে রাখবা, এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউর মধ্যে 2টা বা 3টা মাত্রা থাকবে। 2টা অথবা 3টা, 2টা মাত্রা থাকলে আবার 2টা কি থাকবে, 2টা হচ্ছে একক থাকবে। অর্থাৎ মাত্রা, একক, হ্যাঁ, এগুলো নিয়ে 4টা এমসিকিউ তুমি পেয়ে যাবা। আমার কথা বুঝতে পারছো? সো সবসময় মাত্রাটা ইম্পর্টেন্ট। মাত্রা কাদের পড়বা, কমন যাদের নাম আমরা সচরাচর শুনি, বল, কাজ, ক্ষমতা, হ্যাঁ, এগুলোর মাত্রাগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, তারপর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবকের একক। তারপর হচ্ছে ওই যে কুলম্ব বল, কুলম্বের যেটা ধ্রুবক আছে, কুলম্ব ধ্রুবক, হ্যাঁ, তার এককগুলো পড়বা। তাই তাদের মাত্রাগুলো দেখবা। ঠিক আছে, আচ্ছা এক্সট্রা কিছু জিনিস আছে, কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব, হ্যাঁ, বা মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, তাদের একক মাত্রাগুলো দেখবা। সো মনে রাখবা, মাত্রা দিয়ে কিন্তু তোমার মাত্রা এবং একক দিয়ে 4টা এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, সো মাত্রা, এবার তোমাদের এই বইয়ের মধ্যে অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে ভৌত জগৎ ও পরিমাপের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে মাত্রার প্রয়োজনীয়তা, কেন মাত্রার প্রয়োজন হয়। ঠিক আছে, মাত্রা সমীকরণের কেন প্রয়োজন হয়, 4টা প্রয়োজন আছে। হ্যাঁ, 4টা প্রয়োজন ভালো করে পড়বা। হ্যাঁ, এই যে কি এক পদ্ধতি, একককে অন্য পদ্ধতি রূপান্তর করা যায় মাত্রা সমীকরণের সাহায্যে, সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়, বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়, কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়, কোনো ভৌত সমস্যার সমাধান করা যায়। এটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরটা তোমার না পড়লেও চলবে, রাইট? আচ্ছা,
এরপর একটু খেয়াল করো, এরপর আমরা দেখি এই যে বিভিন্ন ধরনের মাত্রা দেওয়া আছে এখানে, মাত্রাগুলো একটু ভালো করে দেখবা। আমি আর এত মাত্রা আলোচনা করে নিই। এরপর আমরা এখানে কি করলাম আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি এই টপিকসগুলো আসলে আমি হাতে তৈরি করে নিই। আমি একটা স্বনামধন্য কোচিংয়ের হচ্ছে একটা একটা পিডিএফ থেকে বা হচ্ছে একটা হচ্ছে বই থেকে, হ্যাঁ, সেগুলোর ছবি তুলে আমি দিছি, কারণ এখন তোমাদের আমার হাতে সময়ও কম, হ্যাঁ, তো হচ্ছে আমি টাইপ করতে পারিনি, তো যার কারণে আমি একদম দিয়ে দিলাম, ঠিক আছে, মানে একটু ছবি তুলে দিয়ে দিলাম যেন তোমাদের একটু উপকার হয়, ঠিক আছে। আচ্ছা, রাশি দেখো, এগুলো এখানে যা আছে এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। 30টা দেখো, মনে রাখবা, কাজ, শক্তি, গতিশক্তি, তার, টর্ক বা ভ্রামক, তাদের টর্ক বা বলের ভ্রামক, তাদের মাত্রা সমীকরণ সেম। কৌণিক ভরবেগ, প্লাঙ্কের ধ্রুবক, তাদের মাত্রা সমীকরণ সেম। ত্বরণ, মহাকর্ষীয় প্রাবল্য, তাদের মাত্রা সমীকরণ সেম, ঠিক আছে। মানে দেখো, কিছু কিছু জিনিস আছে যাদের মাত্রা সমীকরণ সেম, সবগুলো এখানে দেওয়া হয়েছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা একটু দেখবা, তোমরা স্ক্রিনশট তুলে নাও বা খাতায় তুলে নাও, ঠিক আছে, সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা, তো আমরা যাচ্ছি, আমরা ওয়ান শট এমসিকিউ যাচ্ছি, তার আগে কিছু বেসিক কথাবার্তা বলে যাচ্ছি। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, এই দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত এখানে দেওয়া আছে, ঠিক আছে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান এখানে দেওয়া আছে 1.495 × 10⁸ কিলোমিটার। সো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এগুলো আসে 1 লাইট ইয়ার, হ্যাঁ, 1 লাইট ইয়ার, এগুলো আসে একটু পর এমসিকিউতে দেখবা, কোন সালের কোন বোর্ডে আসছে দেখবা। তারপর হচ্ছে 1 পারসেক, বেশি বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই তিনটা তুমি এই অধ্যায় থেকে এই তিনটা ভালো করে মুখস্থ করে যাবে। কথা বুঝতে পারছো? মনে রাখবে সবসময় কিলোমিটার এককে মনে রাখলে তাহলে সেটাকে তুমি মিটারে নিয়ে যেতে পারবা, সেটাকে তুমি মাইলে নিয়ে যেতে পারবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেন আমি একটু বলি, দেখেন স্যার, এই যে এখানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, 1 কুইন্টাল সমান কত, 1 লিটার সমান কত, এগুলো ছোট ছোট, 1 বছর সমান কত সেকেন্ড, এগুলো আবার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, রাইট? আচ্ছা, চলো, আমি আসলে একটু দ্রুত কথা বলছি। দ্রুত কথা কেন বলতেছি একটু বলি, কারণ হচ্ছে এখন তো সময় একদম খুবই কম, তোমাদের খুব কম সময়ে ওয়ান শট এমসিকিউ পড়াচ্ছি। সো একটা ক্লাসের জন্য 2-3 ঘন্টা হয়ে গেলে এটা তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, চলো একটু দেখি ভৌত জগতের প্রকৃতি। এখানে দেওয়া আছে 1 আলোকবর্ষ হলো, হ্যাঁ, 1 আলোকবর্ষ দেখা যাচ্ছে আশা করি। 1 আলোকবর্ষ মানে এটার ইংলিশ নামটা হচ্ছে, ভাইয়া বলে দিই, 1 লাইট ইয়ার। কি বলবা? লাইট ইয়ার। আলোকবর্ষের ইংলিশ নামটা হচ্ছে লাইট ইয়ার, ঠিক আছে, লাইট ইয়ার। লাইট ইয়ারকে সংক্ষিপ্তভাবে LY দিয়ে লিখে। কথা বুঝতে পারছো? এখন আলোকবর্ষ কি? আলোকবর্ষ হচ্ছে আলো তার গতিবেগ নিয়ে 1 বছর ধরে যে দূরত্ব অতিক্রম করবে সে দূরত্বটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। তার মানে আলোকবর্ষ একটা দূরত্ব, ঠিক আছে। অনেকে আলোকবর্ষ সাল মনে করে, সময় মনে করে। আলোকবর্ষকে অনেকে সময় মনে করে, আসলে আলোকবর্ষ সময় না, আলোকবর্ষ দিয়ে দূরত্ব বোঝায়। কি বলছি? আলোকবর্ষ হচ্ছে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে ওই দূরত্বটাকে বলা হচ্ছে আলোকবর্ষ। তাহলে কত? এটা হচ্ছে 9.4 × 10⁻12 কিলোমিটার। এটা মুখস্থ রাখবা। আমি একটু আগে এখানে একটা শীটে দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা দেখছো কিনা জানি না। এই যে ভাইয়া দেখাই তোমাদেরকে, এই যে এখানে মেবি দেখাইছিলাম, দেখো তো, এই যে এখানে আছে, ঠিক আছে। আলো 1 বছর কত, 1 লাইট ইয়ার সমান কত, হ্যাঁ, তুমি মিটারে মনে রাখবা বা কিলোমিটারে মনে রাখবা, তাহলে বাকিগুলোতে নিয়ে যেতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, দেন এবার আমরা একটু দেখি, এখানে আছে আলো, এখানে হচ্ছে আলোকবর্ষ কিসের একক? এখানে দিচ্ছে সময়, ত্বরণ, দূরত্ব, এটা মনে করো বেগ দিল। তোমরা বলো, একটু আগে ভাইয়া বললাম আলোকবর্ষ দিয়ে কি বোঝায়? সময় বুঝায় নাকি দূরত্ব বুঝায় নাকি হচ্ছে বেগ বুঝায় নাকি ত্বরণ বুঝায়? মনে রাখবা দূরত্ব বুঝায়। তাহলে আলোকবর্ষ দূরত্বের একটা রাশি। কথা বুঝায়? কথা বুঝতে পারছো? আচ্ছা, বা দূরত্বের একটা একক। ওকে, দেন আমাদের হচ্ছে কি আছে, এরপর এমসিকিউতে, এরপর এমসিকিউ যাওয়ার আগে আমি একটা বিষয় আমরা ভালো করে পড়ি, সেটা হচ্ছে কি, একটু ওয়েট করো সবাই, হ্যাঁ, সবাই একটু অপেক্ষা করো।
তাহলে ঠিক আছে, এই যে এটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট একটা পড়া। সেটা কি, তোমরা আমি ইসহাক স্যারের বইয়ের তৃতীয় বা চতুর্থ পেজে গেলে দেখতে পাবা ধারণা কি, সূত্র কি, নীতি কি, স্বীকার্য কি, অনুকল্প কি, এক্সেট্রা এক্সেট্রা এখানে আছে। ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। এখানে উদাহরণ আছে, উদাহরণটা একটু ইম্পর্টেন্ট, এগুলো পড়া লাগবে, বুঝতে পারছো? তো হচ্ছে ধারণা কি, তারপর আরেকটা আছে হচ্ছে কি জানো, তারপর তথ্য কি। তার মানে তোমার কিছু আছে, মানে এগুলো পড়তে হবে তোমার। অর্থাৎ হচ্ছে ধারণা কি, হ্যাঁ, যা তুমি চিন্তা করো, হ্যাঁ ঠিক আছে, তাই ধারণা। কোনো একটা ঘটনা দেখে তুমি ধারণা করছো এটা এরকম হতে পারে, এটা ধারণা। ঠিক আছে, তারপর তোমার থাকবে হচ্ছে কি ধারণা আছে, তারপর হচ্ছে তথ্য আছে, হ্যাঁ, নীতি আছে, সূত্র আছে, স্বীকার্য আছে, অনুকল্প আছে। এগুলো একটু ভালো করে একটু পড়া লাগবে। কোনটা কি একদম ঠাড়া মুখস্থ, একদম মুখস্থ করে রাখতে হবে কোনটা কি। ঠিক আছে, আচ্ছা। তো এখানে উদাহরণ দেওয়া আছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম সূত্র হবে না, এটা ভুল। প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য। তারপরে ডারউইনের বিবর্তন তথ্য। তাহলে ডারউইনের বিবর্তন সূত্র বা ডারউইনের বিবর্তন ধারণা এরকম হবে না, তাহলে ডারউইনের বিবর্তন তত্ত্ব হবে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। দেখো, আইনস্টাইনের আপেক্ষিক সূত্র বলা যাবে না, তথ্য বলতে হবে। সো কোনটার ক্ষেত্রে কি বলতে হয় সেটা তোমরা দেখবা। ঠিক আছে, যেমন নিউটনের তত্ত্ব বলতে হবে না, নিউটনের সূত্র বলতে হবে, রাইট? তাহলে একটু দেখে আসি। এখানে আমাদের সব টপিক দিচ্ছে, পদার্থবিজ্ঞান, ধারণা, সূত্র, নীতি, স্বীকার্য, অনুকল্প, এগুলো নিয়ে আলোচনা করতে বলছে। চলো করি। বলছে কি, বিনা প্রমাণে অর্থাৎ বিনা প্রমাণ, কোনো কিছু প্রমাণ করা ছাড়া কোনো একটা ঘটনাকে মেনে নেওয়াকে বলা হচ্ছে, মানে কোনো একটা ঘটনাকে স্বীকার করে নেওয়াকে বলা হয় স্বীকার্য। কথা বুঝতে পারছো? কোনো একটা ঘটনা স্বীকার করে নেই বা মেনে নেই, সেটাকে বলা হচ্ছে স্বীকার্য। ঠিক আছে, এটা একদম ঠাড়া মুখস্থ রাখবে। এই টপিকটা দেখলেই কোনো কিছু মেনে নেওয়া বা স্বীকার করে নেওয়া, সেটা স্বীকার্য। তারপর হচ্ছে কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা ভাবনা, মানে ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তা ভাবনা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে অনুকল্প। মানে আনুষ্ঠানিক, দেখো খেয়াল করো, আনুষ্ঠানিক আ দিয়ে বুঝবা, ও অনুকল্প। কথা বুঝতে পারছো? আনুষ্ঠানিক চিন্তাধারা বললে অনুকল্প। ক্লিয়ার? দেন এরপর কি বলছে, একটি আদর্শ যুক্তিসম্পন্ন আচরণের ভিত্তির সাপেক্ষে কোনো কিছু তুলনা, বিচার, বিশ্লেষণ, পরিমাপ করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে নীতি। কি বলা হচ্ছে? নীতি। মুখস্থ রাখো এটা, জাস্ট এগুলা দেখলে বুঝতে পারছেন নীতি। তাহলে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়? মনে রাখবো, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তথ্য বলে। কি বলে? তথ্য। ঠিক আছে, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে তথ্য বলে। এটা জাস্ট মুখস্থ রাখবা, এগুলো হচ্ছে ঠাড়া মুখস্থ। ঠিক আছে, তার মানে তোমাকে কি পড়ালাম, প্রথমে হচ্ছে কি, আর স্বীকার্য, যা স্বীকার করে নেওয়া হয়। ঠিক আছে, স্বীকার্য যা স্বীকার করে নেওয়া হয়। তারপর হচ্ছে পড়লা হচ্ছে কি অনুকল্প। অনুকল্প কি? অনুকল্প, আনুষ্ঠানিক চিন্তা ভাবনা, অনুকল্প। তারপর তুমি পড়লা কি, তারপর তুমি বলো হচ্ছে নীতি। নীতি কি? নীতি হচ্ছে তুলনা, বিচার, বিশ্লেষণ। ঠিক আছে, আচরণের ভিত্তিতে তুলনা, বিচার, বিশ্লেষণ, এটা দেখলে হচ্ছে নীতি। তারপর হচ্ছে কি অনুকল্প, অর্থাৎ পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হচ্ছে? তথ্য বলা হচ্ছে। ঠিক আছে, এরপর আরেকটা ইম্পর্টেন্ট আছে, সূত্র। ধরে নাও কোনো একটা ঘটনা কোনো একটা শর্ত মেনে চলেছে। কি মেনে চলেছে? শর্ত। অর্থাৎ শর্ত মেনে চলেছে, বা একটা সমীকরণ মেনে চলেছে। শর্ত কথাটা দেখলেই চোখ বন্ধ করে সূত্র। কথা বুঝতে পারছো? শর্ত অথবা হচ্ছে কি সমীকরণ মেনে চলেছে, সেটাই হচ্ছে কি সূত্র। ঠিক আছে, গেল। তো এগুলো পারবা। এরপর দেখি পদার্থবিজ্ঞানের স্থান, ভর, সময়। একটু আগে বলো, ভৌত জগতের মূল উপাদান কয়টি? 4টি। কি কি? স্থান, ভর, সময়, শক্তি। 4টা। সময়ের আরেকটা নাম হচ্ছে কাল। হ্যাঁ, এই আর কি। তাহলে বলছে কি, কোন দুটি ভৌত জগতের উপাদান? কি কি ছিল? সময় ত্বরণ হবে না, তাহলে এটা বাদ। তাহলে স্থান, বেগ হবে না, এটাও বাদ। ভর ও স্থান দুইটাই ঠিক আছে, এটা হবে। ভর ও তাপমাত্রা, এটা হবে না, তাহলে এটাও বাদ। তার মানে আনসার হচ্ছে খ, ভর ও স্থান। বুঝতে পারছো? এরপর নিচের কোনটি লব্ধ রাশি? দেখো, ঢাকা বোর্ড 2015-তে আসছে। ঠিক আছে, লব্ধ রাশি, নিচের কোনটি লব্ধ রাশি? দেখো, তোমরা কিন্তু পড়ছিলা মৌলিক রাশি কি কি? 7টি।
এক নাম্বার হচ্ছে কি ভর, সময়, তারপর হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে বললাম তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, আরেকটা তাপমাত্রা। ঠিক আছে, তো এখানের মধ্যে তাপমাত্রাও আছে, ভরও আছে, সময়ও আছে, কিন্তু নাই কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক একটি লব্ধ রাশি। বুঝা গেছে কিনা? দেন ঠিক সেম প্রশ্ন আবার ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে আসে কি, নিচের কোনটি লব্ধ রাশি, চোখ বন্ধ করে কম্পাঙ্ক, নিচের কোনটি লব্ধ রাশি। দেখো তাপমাত্রা, ভর, সময় এগুলো হচ্ছে কি মৌলিক রাশির মধ্যে পড়ে, তাহলে ঘনত্ব হচ্ছে কি লব্ধ রাশি। বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলা তোমরা জানো। পদার্থের পরিমাণের এসআই একক কোনটি, পদার্থের পরিমাপের এসআই একক কোনটি? ঠিক আছে, আচ্ছা এসআই একক যদি একটু বলতে চাই, এখানে একটু আছে, একটু খেয়াল করো ভাইয়া। আমি একটু এটা এ পাশে আনি দিই, একটু একক বিষয়টা তোমাকে দেখা লাগবে। দেখো তোমাদের বইয়ের মধ্যে অনেক ধরনের এককের পদ্ধতি আছে, আমার কথা বুঝতে পারছো? তো বিভিন্ন ধরনের এককের পদ্ধতি আছে, যেমন হচ্ছে সিজিএস পদ্ধতি আছে, এমকেএস পদ্ধতি আছে, তারপর হচ্ছে কি এসআই একক আছে, এমকেএসএ পদ্ধতি আছে। তোমাকে বোঝা লাগবে কোনটার কাজ কি। একটু ভালো করে দেখো। ফার্স্ট এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস, সি মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। বুঝছো? তো সিজিএস সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, গ্রাম ভরের একক, সেকেন্ড সময়ের একক, এবার মনে রাখতে পারো। ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে কি এমকেএস পদ্ধতি, মিটার, কেজি, কিলোগ্রাম, সেকেন্ড। বুঝতে পারছো? এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পদ্ধতি, এসআই, অর্থাৎ ইন্টারন্যাশনালি সবাই যেটা ইউজ করে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরটা হচ্ছে এমকেএসএ, মানে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে বিদ্যুৎ প্রবাহ। বুঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা সুসংগত পদ্ধতি, মনে রাখবে এমকেএস একটি সুসংগত পদ্ধতি। এইভাবে এমসিকিউ আসবে, নিচের কোনটি সুসংগত পদ্ধতি, সিজিএস, এমকেএস, এসআই নাকি এমকেএসএ? তুমি বলবা এমকেএসএ একটি সুসংগত পদ্ধতি। আমার কথা বুঝতে পারছো? তো এটা গেল। দেন আচ্ছা এটা গেল। হ্যাঁ, এখন তোমাকে প্রশ্ন করতে পারে এভাবে, মনে করো তোমাকে যদি বলে কেউ ভরের একক, হ্যাঁ ভরের একক কি, তুমি বলো ভরের একক কেজি, তা তুমি যেটা বলছো সেটা হচ্ছে এসআই একক অথবা এমকেএস একক অথবা হচ্ছে এমকেএস একক। তোমাকে বললো ভরের সিজিএস একক কোনটি, সি দিয়ে কি সেন্টিমিটার, জি দিয়ে কি গ্রাম, তার মানে ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। আরো একটা পদ্ধতি আছে, সেটা এখানে দেখানো হয়নি, আচ্ছা এটা নিচে আছে মেবি, সেটা হচ্ছে এফপিএস। এফপিএস, এফপিএস মানে ফুট, এখানে নাই, আমি লিখে দিই এফপিএস। ঠিক আছে, এটা ফুট পাউন্ড সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড মনে রাখবা। ফুট হচ্ছে কি, ফিট হচ্ছে কি দৈর্ঘ্যের একক, পাউন্ড কি, পাউন্ড হচ্ছে ভর বা ভর মাপবা, এস মানে সেকেন্ড, সেকেন্ড তো সেকেন্ড জানো সময়ের একক। ঠিক আছে, দেখো ভরের একক নর্মালি কি এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এমকেএসএ পদ্ধতির মধ্যে কেজি, কিন্তু সিজিএস এ সেটাকে আমরা বলবো গ্রাম, কিন্তু এফপিএস এ আমরা বলবো সেটা পাউন্ড। কি বলবো? পাউন্ড। ঠিক সেম দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। বুঝা গেছে? দৈর্ঘ্যের একক কি মিটার, এটা এমকেএস এসআই পদ্ধতিতে, এমকেএসএ পদ্ধতিতে। যদি বলি দৈর্ঘ্যের সিজিএস একক কি, সেন্টিমিটার। কথা বুঝা গেছে? দৈর্ঘ্যের এফপিএস একক কি, ফিট। কথা বুঝতে পারছো? এই তো এগুলো তোমরা জানো আর বলতে হবে না। একটু দেখি পদার্থের পরিমাপের এসআই একক কোনটি। পদার্থের পরিমাপ, একটু বলো পদার্থের পরিমাপের এসআই, পরিমাপের এসআই একক দেখো পরিমাণ না, পরিমাণ, পরিমাণকে কি দিয়ে প্রকাশ করা হয়, পদার্থের পরিমাণের পরিমাণ হবে, এটা পরিমাণের এসআই একক কোনটি, অর্থাৎ হচ্ছে মোল হবে, মোল। কথা বুঝতে পারছো? মোল। এবার বলছে নিম্নের কোনটি মৌলিক এককের উদাহরণ। ঠিক আছে, মানে সিঙ্গেল, মৌলিক মানে হচ্ছে কি একদম সিঙ্গেল থাকবে, যেমন ব্যাগের একক এমএস ইনভার্স 1, বলের একক নিউটন, নিউটনকে ভাঙলে তুমি কি পাচ্ছ কেজি এমএস ইনভার্স 2, তাই না? এরপর হচ্ছে তুমি কি ত্বরণের একক এমএস ইনভার্স 2, হ্যাঁ স্মরণের একক শুধু মিটার, অর্থাৎ সিঙ্গেলই কি আছে ও হচ্ছে মৌলিক একক। কথা বুঝতে পারছো? গেল। দেন
এবার হচ্ছে আমরা যাই হচ্ছে মৌলিক একক তো বুঝলাম কই, এরপর কিছু ইম্পর্টেন্ট বিষয় এগুলো একটু দেখতে হবে, মানে এগুলো দেখা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কি কি দেখবো এখানে, কি আছে দেখো, বিশেষ করে দেখো এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, কিলো, ঠিক আছে, হেক্টা, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। এগুলা কি? এই দেখো, এখন বলতে পারো স্যার আপনি কি অটো হয়ে গেছেন? না, দেখো এগুলো কিন্তু তোমাদের পড়াই। দেখো যেমন যদি জিজ্ঞেস করে, যদি তোমাকে এবার প্রশ্ন করে, আচ্ছা বলো তো 1 মেগাওয়াট সমান, 1 মেগাওয়াট সমান কত ওয়াট? কি বলছে 1 মেগাওয়াট কত সমান কত ওয়াট? তুমি বলবা 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেগা এর গুণিতক। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো তো, কোথায় এই যে মেগা বলছে, মেগা আছে এখানে, কি মেগা, এই যে মেগা আছে, দেখো মেগা, রাইট? দেখো এখানে একটু ভালো করে যদি একটু লক্ষ্য করো, দেখো ভালো করে একটু যদি লক্ষ্য করো, দেখো এখানে এই যে মেগা 10⁶, বুঝতে পারছো? ঠিক এভাবে যদি তোমাকে জিজ্ঞেস করে 1 পিকো ফ্যারাডে সমান কত ফ্যারাডে, 1 পিকো ফ্যারাডে সমান কত ফ্যারাডে, তাহলে পিকো কোনটা দেখো তো? পিকো হচ্ছে এখানে এই যে পিকো 10⁻12, 10⁻, এবার মনে রাখবা 10⁻12, ঠিক আছে, 10⁻12 এটা হচ্ছে বিষয়। এখন একটু খেয়াল করো, সো এই বিষয়গুলো তোমার মনে রাখতে হবে। পিকো মানে কি, ফেমটো মানে কি, হ্যাঁ তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু দেখাইছি। পিকো মনে রাখা লাগবে, ন্যানো মনে রাখা লাগবে, ফেমটো মনে রাখা লাগবে, অটো মনে রাখা লাগবে। আর এখানে মনে রাখা লাগবে হচ্ছে কি, এখানে মনে রাখা লাগবে এক্সা লাগবে, মনে রাখতে হবে পেটা, টেরা। দেখো এক্সা মানে হচ্ছে 10⁻18। ভালো করে যদি তুমি একটু খেয়াল করো ভাইয়া, আমি বলি, এই যে দেখো এক্সা, হ্যাঁ দেখো এক্সা মানে কত, এক্সার গুণিতক কত, 10⁻18, সরি শুধু 18, 10⁻18। কিন্তু অটো দেখো, অটো মানে কি, অটো মানে হচ্ছে কি 10⁻8। খেয়াল করো, তাহলে একটু খেয়াল করো, এভাবে দেখলা। এবার আরেকটা দেখাই তোমাকে ভাইয়া, ফেমটো মানে হচ্ছে 10⁻15। আর হচ্ছে পেটা 10⁻, কত 10⁻, দেখো 10⁻- শুধু 15, সরি 10⁻, শুধু 15 মনে রাখা লাগবে। একটা সহজ বুদ্ধি দিই, দেখো মনে রাখার নিয়মটা হচ্ছে, অনেক সময় কনফিউশন হয়ে যায়, পেটা কি 10⁻15 নাকি শুধু 15। খেয়াল করো, নামের শেষে যদি আ থাকে, তারা সবাই পজিটিভ, আর নামের শেষে যদি ও থাকে তখন তারা সবাই কি নেগেটিভ। কথা বুঝেছি? দেখো এক্সা তার মানে এটা পজিটিভ, অটো ও এটা কি নেগেটিভ। আমার কথা বুঝতে, পিকো দেখো পিকো ও মাইনাস, দেখো পিকো মানে কি, দেখো পিকো যেহেতু পিকো বলছে, হ্যাঁ 10⁻12 মাইনাস পিকো। কথা বোঝা গেছে? এরপর তুমি দেখো এই যে বলছে টেরা দেখো লাস্টে তাহলে 10⁻, কত শুধু 12, তার মানে ও হলে মাইনাস, হলে কি প্লাস। বুঝতে পারছো? এগুলো তুমি বুঝছো? তাহলে চলো আমরা একটু দেখি, এগুলো মনে রাখতেই হবে। ঠিক আছে, আমি আসলে এই চ্যাপ্টারটা অনেক বিস্তারিত পড়াচ্ছি, একটা কারণ সেটা হচ্ছে এটা সচরাচর অনেকের পড়া হয় না। দেখো আমি যে এখানে যা পড়ালাম তা দিয়ে কিন্তু তোমার কভার হবে না, তোমার কিন্তু বই পড়া লাগবে। কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, কি লিখলাম এখানে, মৌলিক একক সমূহের এদের গুণিতক এবং উপগুণিতক, যেটা একটু আগে পাইলাম। তাহলে চলো সেটা একটু দেখি। তোমাকে আমি একটু বলি, সেটা হচ্ছে অনেকে 100 এভাবে আছে, অনেকে 100% কমন, মানে এখান থেকে ভিডিওটা থেকে কমন আসবে, মানে এগুলো আসলে ফাও কথা। ঠিক আছে, দেখো কি কমন আসবে পরীক্ষার মধ্যে, কি পড়বে, হ্যাঁ তোমার যতই অভিজ্ঞতা থাক তুমি কিন্তু 100%লি কখনো এনশিওর করতে পারবে না এখান থেকে আসবে, রাইট? সো এটা একটু মাথায় রাখবা, যে তাই তোমরা কখনো এই ভুলটা করবে না যে খালি ভিডিও ক্লাস দেখেই হচ্ছে তোমরা কি পরীক্ষার হলে বসবা এমসিকিউর জন্য। ক্লিয়ার? এটা ভুল কাজ। সো তোমাকে কি করতে হবে, এত শর্টকাটে যদি কি হইতো, এত শর্টকাটে যদি সবকিছু পাওয়া যাইতো, তাহলে হচ্ছে কি
সবাই ইউনিভার্সিটিতে হাইস্ট নাম্বার পাইতো, সবাই হচ্ছে কি মানে ভর্তি পরীক্ষাগুলোতে হাইস্ট নাম্বার পাইতো, এইচএসসির মধ্যে সবাই প্লাস হইতো, ব্যাপারটা বুঝতে পারছো? সো আসলে দেখো সোজা একটা কথা, তুমি যদি মনে করো মোটামুটি পাস করবা তাহলে ঠিক আছে, তুমি ভিডিও ক্লাস দেখে চলে যাও, কিন্তু তোমার রেজাল্ট টপ করতে হবে, তাহলে বেস্ট হচ্ছে কি ভিডিওর পাশাপাশি তোমাকে মেন বইটাও পড়তে হবে। না, মেন বইয়ের পাশাপাশি ভিডিওটা দেখতে হবে, কথা বুঝতে পারছো? মেন বইটা ইম্পর্টেন্ট, আমার কাছে সবসময় মেন বইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর ভাইয়া একটু বলি, সেটা হচ্ছে বলছে নিচে এখানে গিগাহার্টস, নিচের কোনটি গিগাহার্টস ও মেগাহার্টসের কি বলছে অনুপাতের সমান। একটু দেখো গিগাহার্টস, গিগাহার্টস মানে কি? 1 গিগাহার্টস সমান 10 টু দি পাওয়ার গিগা না 10 টু দি পাওয়ার 9 হার্টস, ঠিক আছে? দেখো এখানে গিগা আছে, গিগা গিগা, দেখো গিগা মানে 10 টু দি পাওয়ার 9, কথা বোঝা গেছে? এরপর বলছে 1 মেগাহার্টস, 1 মেগাহার্টস সমান কত? 10 টু দি পাওয়ার মেগা 6 না 6 হার্টস। দেখো মেগা মানে দেখো এখানে যে মেগা, এই মেগা 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 এই 10 টু দি পাওয়ার 6। এরপর বলছে তাদের অনুপাতের সমান, অনুপাত করবা, এই দুইটাকে অনুপাত করো, ডিভাইডেড করে দাও, ডিভাইডেড। দেখো ডিভাইড করলে কি পাই? তাহলে আমরা জানি হচ্ছে কি যদি এখনই সব এই পাওয়ার বিয়োগ হয়, বাক থাকলে পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 10 9 মাইনাস 6 কত? 10 টু দি পাওয়ার 3। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে এটা ঘ। আমার কথা বুঝতে পারছো? আনসার হচ্ছে ঘ। সবাই আশা করি ক্লিয়ার। দেখো তোমরা যদি বিষয়গুলো যদি না বুঝো তাহলে আমাদেরকে অবশ্যই তোমাদের কি করবা, অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি এই বিষয়টা হচ্ছে ভাইয়া একটু মুছে দিই, এই বিষয়টা হচ্ছে আমি একটু মুছে দিই, হ্যাঁ একটু এই বিষয়টা ভাইয়া মুছে দিই, তাহলে আরেকটা পড়াতে সুবিধা হবে। এগুলো একটু তুলে ফেলিয়ে দরকার হলে, যদি দেখো যাচ্ছে তোমার দরকার হচ্ছে হয় তুলে ফেলো, না হয় তুমি যেখানে শীটটা বা এগুলো লিখবা বা যেখানে প্র্যাকটিস করবো ওখানে লিখে রাখবা ভিডিওর এত মিনিট ক্লাসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিডিওর নাম্বারটা লিখে রাখিও। আচ্ছা, এরপর বলছে কি সর্বাপেক্ষা ছোট একক কোনটি, মানে সবচেয়ে ছোট একক কোনটি? এখানে দিচ্ছে মিলি মাইক্রন, মিলি মাইক্রন দিল, হ্যাঁ মিলি মাইক্রন। তারপর হচ্ছে কি এক্স-রে ইউনিট, হ্যাঁ তারপর হচ্ছে অ্যামোস্ট্রং 10 টু দি পাওয়ার -10, কথা বোঝা গেছে? এরপর হচ্ছে কি অটোমিটার, হ্যাঁ অটো, এই যে অটো বলছে না 10 টু দি পাওয়ার -8 -18, অটো না -18 সবচেয়ে ছোট, তার মানে অটোমিটার সবচেয়ে ছোট। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, মিলি মাইক্রন হলে 10 টু দি পাওয়ার -3 ওভার থাকে, ঠিক আছে? সো এটা 10 টু দি পাওয়ার -10 থাকে, সো এটা এত ইম্পর্টেন্ট না। তো হচ্ছে অটোমিটার 10 টু দি পাওয়ার -18 অনেক ছোট। দেন এই যে দেখো পিকো, একটু আগে বলছি পিকো, পিকো মানে কি বলো? ও, ও নাম এসেছে কি ও, দেখো যেহেতু ও আছে তার মানে এটা কি হবে? -10 টু দি পাওয়ার মাইনাস হবে, তার মানে তুমি কনফার্ম হলা এটাও হবে না এটাও হবে না, বাকি দুইটার মধ্যে 50-50। এবার 50-50 মধ্যে তুমি জানো 10 টু দি পাওয়ার -9 মানে কি? এই 10 টু দি পাওয়ার -9 10 টু দি পাওয়ার -9 কি পড়াইছি? হ্যাঁ দেখো ন্যানো, এটা তো জানো ছোটবেলা থেকে জানো, অ্যামোস্ট্রং হচ্ছে 10 টু দি পাওয়ার -10 আর ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9, ন্যানো ও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাও হবে না, এটা হচ্ছে ন্যানো, তার বাকি আছে এটা পিকো। দেখছো টেকনিক কিভাবে পড়বা? আচ্ছা, এরপর দেখো এখানে দেওয়া আছে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, দেখো খেয়াল করো, ভাস্করাচার্য ইম্পর্টেন্ট, পায়ের মান 22 ডিভাইড বাই 7, অর্থাৎ পায়ের মান কে নির্ণয় করছে? ভাস্করাচার্য, ঠিক আছে? আচ্ছা, ভাস্করাচার্য, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে আর্কিমিডিস, আমি সবসময় বলি আর্কিডামিস, ঠিক আছে? মিডিস না ডামিস বলবো, ঠিক আছে? আর্কিডামিস কি করছে? লিবারের নীতি, উদস্থিতিবিদ্যার সূত্র এক্সট্রা তৈরি করছে। এত কথা আমি বলতে পারবো না, তোমাদের কাজ হচ্ছে কি? তোমাদের কাজ হচ্ছে আমি চেষ্টা করবো ভিডিওর শেষে পিডিএফ দিয়ে দেওয়ার জন্য, এবং যদি না দিয়ে দিই অবশ্যই তোমরা মনে করে দিবা স্যার ভিডিওর পিডিএফটা দিয়ে দেন, ঠিক আছে? এটা মনে রাখবা, হ্যাঁ বাবা। তো হচ্ছে এগুলো হচ্ছে একটু দেখবা, রাইট? তো এগুলো কিন্তু বইয়েও আছে, বাট এখানে একটু গুছানো আছে। তো কোন বিজ্ঞানী কি করছে, গ্যালিলিও কি করছে, কেপলার কি করছে, আইজ্যাক নিউটন কি করছে, হ্যাঁ দেন আরো কিছু আছে। এই যে দেখো এখানে দেওয়া আছে
দেখো ভালো করে, রবার্ট হুক কি করছে, টমাস ইয়ং কি করছে, হ্যাঁ, আলবার্ট আইনস্টাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবা। হ্যাঁ, বিজ্ঞানীদের নামগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। চলো একটু দেখে ফেলি আমরা। ফার্স্ট এখানে কি বলতেছে দেখি, বলছে কি পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করছে। উড়োজাহাজ তৈরি করছে বলে না, উড়োজাহাজের মডেলটা কে? লিওনার্দো দা ভিঞ্চি। মনে রাখবা, লিওনার্দো দা ভিঞ্চি বিখ্যাত একটা আর্টিস্ট ছিল, রাইট। এরপর বলছে কোয়ান্টাম তত্ত্বের ধারণা কে দিচ্ছে? মনে রাখবা, কোয়ান্টাম তত্ত্বকে বাংলায় বলা হয় তেজ কণাবাদ। রিলেটিভিটিকে আপেক্ষিক তত্ত্ব বা রিলেটিভ থিওরিকে বলা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, আর কোয়ান্টাম তত্ত্ব তেজ কণাবাদ। হ্যাঁ, তেজ কণাবাদ, রাইট। আচ্ছা, তাহলে হচ্ছে এটা করছে কে? এটা হচ্ছে স্যার ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। কোয়ান্টাম তত্ত্বের ধারণা ম্যাক্স প্লাঙ্ক দিছে। কে দিছে ভাইয়া? ম্যাক্স প্লাঙ্ক। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, সরি, আচ্ছা ভালো কথা, তোমাদের বইয়ের মধ্যে এটা নিয়ে একটু ঝামেলা আছে, ঠিক আছে। অর্থাৎ কনফিউশন হবে আলবার্ট আইনস্টাইন নাকি ম্যাক্স প্লাঙ্ক, ঠিক আছে। তো তেজ কণাবাদ কথাটা ডিরেক্ট বললে ম্যাক্স প্লাঙ্ক দিয়ে দিবা। আর যদি এভাবে বলে, আবার কোনো কোনো বইয়ের মধ্যে আলবার্ট আইনস্টাইনটাও হচ্ছে কি দেওয়া আছে, বোঝা গেছে। এই আলবার্ট আইনস্টাইনটা অনেকে আনসার দেখায়, বাট এটা অরিজিনাল আনসার হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কোয়ান্টাম তত্ত্বের জনককে দেখি, কোয়ান্টাম তত্ত্বের জনককে। আর কোয়ান্টাম তত্ত্বের জনক এই ম্যাক্স প্লাঙ্ককে বলা হচ্ছে। কথা বুঝতে পারছো? কোয়ান্টাম তত্ত্বের জনক ম্যাক্স প্লাঙ্ক। তার মানে এই যে কনফিউশন, একটা হচ্ছে ধারণা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে দেখো জনক। জনক বললে ম্যাক্স প্লাঙ্ক 100%, ধারণা বললে তুমি সেটা আইনস্টাইনকে দিতে পারো। তো আমি আনসার এটা আইনস্টাইনকে দিয়ে দিই, ঠিক আছে। আইনস্টাইন, ঠিক আছে, আলবার্ট আইনস্টাইন। তাহলে ধারণা বললে আলবার্ট আইনস্টাইন দিয়ে দিবা, বুঝতে পারছো? দেন তারপর আছে কি পুনরাবৃত্তিক ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি কে করছে? দেখো, পুনরাবৃত্তিক ত্রুটি হচ্ছে স্ক্রু গজের শূন্য ত্রুটি। একটু পর আমি দেখাবো ত্রুটিগুলো, একটু পড়াবো। দেখি আগে একটু দেখি ত্রুটিগুলো একটু আছে। আচ্ছা, এখানে 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 একটা আমরা ত্রুটিগুলো একটু পড়বো। আচ্ছা, আমরা ত্রুটিগুলো একটু পড়ে আসি। কিসের ত্রুটি? এই যে এখানে আছে, একটু দেখি। এখানে ত্রুটির বিষয়গুলো একটু আছে, একটু ভাইয়া বলেই ফেলি। দেখো, পরিমাপের মূলনীতি মানে কি? রাশির মান ইকুয়াল টু সংখ্যা প্লাস একক। এই কথাটার মানে বোঝা হচ্ছে কি জানো? মনে করো তুমি ব্যাক লিখছো, ব্যাক মানে কিভাবে লিখবা? 5 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডটা একক, 5টা হচ্ছে কি সংখ্যা, এটাই হচ্ছে রাশির মান, এভাবে লিখে। এর পরিমাপের ত্রুটি, মনে রাখবে পরিমাপের কয়েকটা ত্রুটির মধ্যে হচ্ছে যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো বা অনিয়মিত ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখো যান্ত্রিক ত্রুটি আবার 3 প্রকার: শূন্য ত্রুটি, পিছট ত্রুটি, লেভেল ত্রুটি। পর্যবেক্ষণ ত্রুটি আবার দেখো 5 প্রকার: ব্যক্তিগত ত্রুটি, প্রান্তদাগ ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি ও পরিবেশগত ত্রুটি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এগুলো একটু তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা আরো অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখবো। সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে, খুবই বিস্তারিত দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আশা করি দেখতে পাবো। আমি একটু ভিডিও চেক করবো, ওয়েট করো, একটু ফোকাস করে দিই একটু ভালো করে, তোমাদের সমস্যা না হয়। দেখি, একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে, শিওর। দেখি এখানে বলছে কি, দেখো পরিমাপের ত্রুটি 5 ধরনের হচ্ছে। দেখো, যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ, এলোমেলো, পুনরাবৃত্তি। এগুলো হচ্ছে একটা স্যারের বইয়ে আছে, আর একটা স্যারের বইয়ে লঘিষ্ঠ গণন সহ অ্যাড করছে লঘিষ্ঠ গণন ত্রুটি, ঠিক আছে। ইংলিশ নামটাও মনে রাখতে পারো, ইনস্ট্রুমেন্টাল এরর, যান্ত্রিক ত্রুটি, হ্যাঁ, অবজারভেশনাল এরর, পর্যবেক্ষণ, ঠিক আছে, র্যান্ডম এরর, এলোমেলো, হ্যাঁ, সিস্টেমেটিক এরর, পুনরাবৃত্তিক বা ব্যবস্থাগত বা নিয়মিত বা ক্রমভ্রম ত্রুটি, বা লঘিষ্ঠ গণন হচ্ছে লিস্ট কাউন্ট এরর, হ্যাঁ, এলসি এরর বলি আমরা সবসময়, ঠিক আছে। আচ্ছা, তো ত্রুটি বর্ণনা কি একটু যদি তুমি খেয়াল করো ভাইয়া, দেখো ত্রুটির বিভিন্ন বর্ণনা দিছে। যেমন যান্ত্রিক ত্রুটির মধ্যে কি কি আছে একটু আগে দেখলা, শূন্য ত্রুটি ছিল, হ্যাঁ, পিছট ত্রুটি ছিল, লেভেল ত্রুটি ছিল, হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো দেখবা। দেখো শূন্য ত্রুটি কে দেয়, কোন কোন যন্ত্রে শূন্য ত্রুটি হয়? স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রুগজ, স্ফেরোমিটার, এগুলোতে শূন্য ত্রুটি দেয়। পিছট ত্রুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু শর্টকাট বলে রাখি। যে সকল
যে সকল যন্ত্রের মধ্যে নাট আছে বা স্ক্রু আছে তাদের মধ্যে পিছট ত্রুটি দেখা যায়। যেমন স্ক্রু এবং নাট বিশিষ্ট যত যন্ত্র, যেমন কাদের কাছে, যেমন আমি তোমাকে বলি স্লাইড ক্যালিপার্স স্ক্রু আছে, ঠিক আছে, তারপর হচ্ছে স্ক্রু আছে, কিন্তু তারপর হচ্ছে স্ক্রু গজ স্ক্রু আছে, স্ফেরোমিটার স্ক্রু আছে। তো স্ক্রু যেখানে আছে সেখানে হচ্ছে কি পিছট ত্রুটি দেখা যাবে, ঠিক আছে। লেভেল ত্রুটি, হ্যাঁ, যন্ত্রকে ঠিকমতো আনুভবিক করে নিলে অনেক সময় দেখবা লেভেল স্কেল, দেখবে বাসার মধ্যে কখনো কাঠমিস্ত্রি কাজ করতে আসলে গাছের মধ্যে পরিমাপ নেই হচ্ছে, বা কখনো ওয়াল তৈরি করতে, হ্যাঁ, এরকম একটা স্কেল বসায় পানি দিয়ে, অর্থাৎ পানির একটা লেভেল দিয়ে থাকে স্কেল, বুঝতে পারছো? ওই স্কেলটা পানি দিয়ে হচ্ছে সমতল কিনা সেটা চেক করে, পানির বুদবুদ দিয়ে চেক করে, হ্যাঁ। এরপর হচ্ছে পর্যবেক্ষণ, দেখো, এরপর হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি, দেখো, এরপর হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি। পর্যবেক্ষণ ত্রুটি হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, হ্যাঁ, প্রান্তদাগ ত্রুটি, লম্বন ত্রুটি, হ্যাঁ, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি, এক্সেট্রা এক্সেট্রা আছে। কথা বুঝতে পারছো? এই ক্লিয়ার কিনা স্যার? আচ্ছা, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো কিনা? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। একটু যদি আমি এগুলো একটু অপেক্ষা করো সবাই, একটু একটু পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই জিনিসগুলো দেখো, তো পর্যবেক্ষণ জনিত ত্রুটিগুলো একটু দেখতে হবে, ব্যক্তিগত ত্রুটি, প্রান্তদাগ ত্রুটি, লম্বন ত্রুটি, হ্যাঁ, এগুলো দেখতে হবে। এগুলো ভালো করে দেখবা, আমি দরকার তোমাকে নিচে শিট দিয়ে দিব, সেগুলো একটু ভালো করে দেখবা। এগুলো দেখার পর তোমার হচ্ছে কি, দেখো এরপর হচ্ছে তোমাদের কি করা লাগবে, নিচে আরো ত্রুটি আছে, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি, দেখবা, ঠিক আছে। কোন কোন যন্ত্রে কি কি ত্রুটি দেওয়া আছে সেগুলো একটু দেখবা, তাহলে পারবা। দেখি চলো আমরা চলে যাই হচ্ছে আবার আগের পরে। এই যে এখানে দেখাচ্ছিলাম না পুনরাবৃত্তিক ত্রুটি, তাহলে মনে রাখবে পুনরাবৃত্তিক ত্রুটি কোথায় কোথায় দেখা যায়। দেখো স্ক্রু গজ, ঠিক আছে, স্ক্রু গজের শূন্য ত্রুটিতে পুনরাবৃত্তিক ত্রুটি, অর্থাৎ স্ক্রু গজের শূন্য ত্রুটি বারবার হচ্ছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেন পর্যবেক্ষণমূলক ত্রুটি দেখছিলাম। কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি? মনে রাখবা পর্যবেক্ষণমূলক ত্রুটি হচ্ছে লম্বন ত্রুটি। কোন ত্রুটিটা? লম্বন ত্রুটি। ওই যে একটু আগে দেখলা, লম্বন ত্রুটি হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। হ্যাঁ, পর্যবেক্ষণমূলক ত্রুটির মধ্যে কি কি ত্রুটি আছে তার মধ্যে একটা হচ্ছে লম্বন ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে তুমি কি পড়লা, দেন হচ্ছে নিচের কোনটি পর্যবেক্ষণযোগ্য ত্রুটি? ঠিক সেম, দেখো কে কি কোনটা লম্বন ত্রুটি, আনসার কোনটা? লম্বন ত্রুটি, রাইট। আচ্ছা, তো আমি একটু আগে দেখাইলাম কোন জায়গা থেকে পড়তে হবে, আমি জায়গাটাও দেখাই দিছি, রাইট। এরপর বলছে কি, কোন গোলকের প্রকৃত মান কত সেন্টিমিটার, সরি, কোন গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2, তার আয়তনের শতকরা ত্রুটি কত? খেয়াল করো, এই ম্যাথটা করার জন্য একটা টেকনিক মনে রাখবা। আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক এটা 3 × del r/r, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃত মান, মানে এটা হচ্ছে যে মানটা বের করছে। এই যে দেখো, এই আরটা হচ্ছে কত? 2.5, আর এই ভুল এই ডেল আরটা হচ্ছে 0. মানে এটা যদি আর হয়, এটা হচ্ছে ডেল আর। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? সো তুমি করো, এটা ম্যাথ করো, কত আসে দেখো, ম্যাথ করো। আমার হাতে ক্যালকুলেটর আছে, দাঁড়া আমি ক্যালকুলেটর একটু নিই। ক্যালকুলেটর কই? দাঁড়া একটু ক্যালকুলেটরটা নিই। আমার রুমের মধ্যে এত কিছু, ওয়েট, আমি একটু ক্যালকুলেটরটা নিই। আচ্ছা, ক্যালকুলেটর তো আমার এখানে আছে। ক্যালকুলেটরটা আমি নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তোমরা হয়তো আমার ক্যালকুলেটরটা দেখবা না, হয়তো দেখছো কিনা দেখি। তোমরা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলে কত আসছে দেখো, কত বলছে দেখি তো, ভ্যালু কত বলছে। বলছে হচ্ছে আর হচ্ছে 2.5, এটা হচ্ছে 3.5, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, বসাও, অর্থাৎ 3 × del r কত? del r হচ্ছে 0.2, আর কত? আর হচ্ছে 2.5, হ্যাঁ, যেটা তুমি নিচ্ছ পরিমাপ্য মান। তাহলে নি 2.5 নিচে, 2.
উপরে হচ্ছে কি যে ভুলে গেছি, দাঁড়াও। উপরে হচ্ছে 0.2, 3 ইন্টু 0.2, আর নিচে হচ্ছে কি 2.5। তার আনসার কত আসে? আনসার আসে হচ্ছে 0.24। হ্যাঁ 0.24 আসছে। তার মানে 100, যেহেতু শতকরা বলছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 24% আসতেছে। দেখি তো সবাই দেখতে পাচ্ছ কিনা, 24%। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে ডি। ক্লিয়ার? আচ্ছা, আনসার হচ্ছে ডি। ঠিক এরপরটা একটু দেখি, শর্টকাটটা বুঝতে পারছো আশা করি, আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা। এবার হচ্ছে কি, কোন গোলকের ব্যাসার্ধের প্রকৃত মান, ব্যাসার্ধের প্রকৃত মান এটা, আর পরিমাপ যেটা তুমি পরিমাপ করছো সেটা হচ্ছে এটা। গোলকটির আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত, অর্থাৎ কতটুকু ভুল হয়েছে, পার্সেন্টেজ অফ এরর বা শতকরা ত্রুটি বের করতে বলছে। তো শতকরা ত্রুটি মানে মনে রাখবা, শতকরা ত্রুটি সূত্রটা হচ্ছে মনে রাখবা প্রকৃত মান, প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান, পরিমাপ্য মান। দেখো এটা বিয়োগ দিন, এটা ডিফারেন্স দিচ্ছে। ডিফারেন্স মানে হচ্ছে কে বড় জানি না, অর্থাৎ প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যটা হচ্ছে উপরে বসাবো, আর নিচে সবসময় প্রকৃত মান দিয়ে ভাগ করবা। প্রকৃত মান দিয়ে তুমি কি করবা? ভাগ করবা। ভাগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে কি রেজাল্ট। দেখি বলো, এখানে পরিমাপ প্রকৃত মান হচ্ছে বড়, তাহলে আগে লিখতে হবে প্রকৃত মান 3 মাইনাস কত, এটা ছোট 2.98, যেহেতু শতকরা বলছে না 100 দিয়ে গুণ হবে তো, ইন্টু 100% তো। ঠিক আছে, তাহলে বলো প্রকৃতকে নিচে 3 ইন্টু কত পার্সেন্ট? 100%। করো কত আসে দেখি, কত আসে। ক্যালকুলেটর আমার সামনে তো ক্যালকুলেটর লাগবে, দেখি এটা করো কত আসে আনসার। ভাইয়া করি, উপরে হচ্ছে কে, উপরে হচ্ছে 3 মাইনাস, হ্যাঁ 2.98, তাই না? নিচে হচ্ছে কে 3, হ্যাঁ ইন্টু কত পার্সেন্ট? 100। এটা আসছে, তাহলে কতটুকু ভুল হয়েছে আমার? এখানে একটু ভুল আসছে মেবি, দেখো তো এটা কতটুকু আসছে আনসার। আমার কাছে তো ক্যালকুলেটারের ইয়াটা নাই। ওয়েট, 3.298, হ্যাঁ 98, তারপর হচ্ছে 3 নিচে প্রকৃত মান দিয়ে ভাগ করবো, তাহলে 0.6। হ্যাঁ একটু মনে হয় ভুল হইল, মেবি আনসার 0.6% আসছে, 0.6 এটা আসছে। কথা বুঝতে পারছো? তাহলে আনসার এটা দেখবা, তোমরা চেক করে দেখবা এটা কোনটা আনসার। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে গেল, এবার হচ্ছে, এবার দেখি নিচের গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, দেখো আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলছে, রাইট? আচ্ছা, তাহলে আয়তনের সাথে গোলকের ব্যাসার্ধের সম্পর্ক কি, মানে যে কোনো ব্যাসার্ধের সম্পর্কে ভি বললাম, ডেল ভি, এটা ভি ইকুয়াল টু 3 ইন্টু ডেল আর ডিভাইড বাই আর। দেখো ব্যাসার্ধের কথা হলো বলা আছে, দেখি করো কি করো, 3 ইন্টু, যেহেতু ব্যাসার্ধ এটা হচ্ছে আর, এটা হচ্ছে কি ডেল আর, করো কত আসে। উপরেরটা হচ্ছে 0.1, নিচেরটা কত? নিচে হচ্ছে 10, করো 3 ইন্টু 0.1 ইন্টু 10, তাই না? করো কত আসে। কি রে, ক্যালকুলেটার আনতে হবে, দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা বের করি। পাইছি পাইছি পাইছি, ওকে করো আমার সাথে করো, কত আসছে এটা কত? ডেল আর তো 0, উপরে হচ্ছে 0.1 আর নিচে হচ্ছে কি 10 আর ইন্টু কত 3, কত আসছে? তারপর হচ্ছে ইন্টু 100%। ঠিক আছে, পার্সেন্টেজ শতকরা বলছে না, আর 3 আসছে আনসার। তাহলে এটা আনসার, এটা 3, মানে পাশে 100% হবে। ঠিক আছে, 100% দিয়ে গুণ করে দিবা, কথা বুঝতে পারছো? তাহলে 3% পাচ্ছি। ওকে, তাহলে গেল। এরপর 25 নাম্বার, 25 নাম্বার কই? 25 নাম্বার যাই, বলছে সরল দোলকের কোন স্থানে জি এর মান পাওয়া গেছে এত, জি এর মান পাইছি এত,
কিন্তু জি এর প্রকৃত মান হচ্ছে এত, শতকরা ত্রুটি কত, ওই যে বের করছিলাম কি হবে, শতকরা ত্রুটি মানে কি, শতকরা ত্রুটি মানে হচ্ছে কি, উপরে হচ্ছে প্রকৃত মান ডিফারেন্স হচ্ছে কি পরিমাপ্য মান, আর নিচে কি প্রকৃত মান দিয়ে ভাগ করব। উপরটা হচ্ছে প্রকৃত মান থেকে পরিমাণের মানটা বা পরিমাণের মান থেকে প্রকৃত মান বিয়োগ করা, অর্থাৎ দুজনের ডিফারেন্স মানে পার্থক্য বের করা। ঠিক আছে, এটা ডিফারেন্স চিহ্ন মানে হচ্ছে কে বড়, যে বড় হবে সে আগে। যেহেতু এখানে পরিমাপ্য মান 10 বড়, তাহলে 10 আগে, মাইনাস প্রকৃত মান কত 9.81 এবং 9.81 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, কত হবে দেখি তো, 10 মাইনাস 9.81 নিচে হচ্ছে কি 9.81, করো কত আসে ইন্টু 100%, ঠিক যেহেতু পার্সেন্টেজ অফ এরর 100% করো, কত আসছে 1.93% আসার কথা, 1.90, হ্যাঁ রাইট 1.93%। আচ্ছা গেল, তো এগুলো তোমরা পারবা, ঠিক আছে। এরপর দেখেন স্ক্রু জাতীয় কোন যন্ত্রে, হ্যাঁ পিছট ত্রুটি, স্ক্রু বলছি না, স্ক্রু পিছট ত্রুটি, ঠিক আছে, স্ক্রু জাতীয় যন্ত্রে যেটা হয় সেটা হচ্ছে পিছট ত্রুটি, রাইট। তারপর হচ্ছে কি একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলছে, প্রকৃত মান ও পরিমাপের মানের পার্থক্য কি বলছে, পরম ত্রুটি। মনে রাখবা, মুখস্থ ডাইরেক্ট। পরম ত্রুটি মানে হচ্ছে কি প্রকৃত মান বিয়োগ পরিমাপ্য মান বা পরিমাপ্য মান বিয়োগ প্রকৃত মান, অর্থাৎ পার্থক্য, তাদের মানের পার্থক্য, বুঝতে পারছো, সেটা পরম ত্রুটি। তারপর বলছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কোনটা মনে রাখবা, আপেক্ষিক ত্রুটি হচ্ছে শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%। শতকরা ত্রুটি এখানে মনে হয় 4টা অপশন, আচ্ছা না হ্যাঁ ঠিক আছে 100% দিছে, আপেক্ষিক ত্রুটি এটা আনসার। শতকরা ত্রুটি ইকুয়াল টু আপেক্ষিক ত্রুটি ইন্টু 100%, ঠিক আছে। এটা হচ্ছে কি আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক, এটা মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, ঠিক আছে। এবার বলছে কি নিক্তির সাহায্যে ভর পরিমাপে কোন ত্রুটি মানে পরিহার করা যায়, মানে একবার নিক্তির সাহায্যে আর লেভেল ত্রুটিটা পরিমাপ করতে হবে, মানে এটা পরিহার করতে হবে। লেভেল ত্রুটি যেটা আছে নিক্তির ক্ষেত্রে সেটা পরিহার করতে হবে, রাইট। আচ্ছা এরপর বলছে কি লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রয়োজন, মনে রাখবা সেটা হচ্ছে লেভেল ত্রুটি পরিমাপের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে উদস্থিতি নিক্তি, ঠিক আছে। এটা মনে রাখবা, ওই যে ব্যালেন্স কি তুল্য কি ভুলে গেছি, ইকুইভ্যালেন্ট যে ব্যালেন্সটা বের করে, হ্যাঁ তুল্য নিক্তি মেবি তুল্য যন্ত্র, ঠিক আছে মনে পড়ছে। এবার হচ্ছে নিচের কোনটি পর্যবেক্ষণ মূলক ত্রুটি, ওই যে লম্বন ত্রুটি, ওই যে বললাম ভাইয়া তোমাদেরকে একটু আগে যেখানে দেখাইলাম, এই যে এখানে দেখাইলাম, তারা ভাইয়া দেখায় এখান থেকে, এই যে দেখো কোনটা প্রশ্ন কি ছিল একটু দেখি। প্রশ্ন ছিল হচ্ছে নিচের কোনটি পর্যবেক্ষণমূলক ত্রুটি। পর্যবেক্ষণের জন্য ব্যক্তি আছে, প্রান্ত আছে, লম্বন আছে, সূচক আছে, পরিবেশগত আছে। আমি এখানে কি আছে, লম্বন আছে, ঠিক আছে। বুঝতে পারছো কিভাবে পড়বা, অর্থাৎ এই ক্লাসটা দেখলে তুমি, হ্যাঁ ধরো এখানের মধ্যে ভাই একটা পড়াইছি আর কি এমসিকিউ, কিন্তু এমসিকিউ কিন্তু আরও তৈরি হইতে পারে। সো আমি আসলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমার পড়া লাগবে। হ্যাঁ পড়াগুলো দিয়ে কমন পড়বে কিনা সেটা দেখাচ্ছি। দেখো এটা যশোর বোর্ড 19 আসে, ঠিক আছে, সো এটা বাদ দেওয়া যাবে না। দেন হচ্ছে এরপর এগুলো দেখাইলাম বিভিন্ন ধরনের ত্রুটির ক্ষেত্রে, হ্যাঁ কোন কি ত্রুটি দেওয়া আছে এগুলা। এরপর আমরা ব্যবহারিক দেখব। ব্যবহারিকের কোনো প্রশ্ন দেওয়া আছে, বলছে একটি স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.01 মিলিমিটার। হ্যাঁ একটু দেখি স্ক্রু গজ থেকে কোনো কিছু পড়াইছি কিনা আগে দেখি, স্ক্রু গজের কিছু পড়া আছে একটু দেখি। দেখো মিটার স্কেলের লঘিষ্ঠ গণন, খেয়াল করো লঘিষ্ঠ গণন আমরা কিভাবে বের করি, মানে একবার লঘিষ্ঠ গণন আমরা বের করি মানে এলসি, লঘিষ্ঠ গণন লিস্ট কাউন্ট, উপরে থাকে পিস আর নিচে হচ্ছে কি বৃত্তাকার স্কেল বা মুভিং স্কেলের ভাগ সংখ্যাটা, বৃত্তাকার স্কেল বা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, হ্যাঁ স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে কিনা, ক্লিয়ার কিনা। যদি তোমার এটা হয় স্লাইড ক্যালিব্রেশনের জন্য উপরে হবে পিচ, নিচে হবে কি বৃত্তাকার স্কেলের ভাগ হয়, ঠিক আছে। সরি স্ক্রু গজের জন্য হলে পিচ, তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা,
তারপর তোমার স্প্যারোমিটারের জন্য উপরও পিস, নিচে হচ্ছে বৃত্তাকার স্কেলের বাক্স। এবার লিস্ট কাউন্ট বের করি আমরা এলসি। দেখো মিটার স্কেলের হচ্ছে লিস্ট কাউন্ট 0.1 সেন্টিমিটার, স্লাইড ক্যালিপার্স হচ্ছে কি 0.01 সেন্টিমিটার, স্ক্রু গজ হচ্ছে স্প্যারোমিটার। এগুলো এমনি জাস্ট এমনি মান দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে যন্ত্রের উপর। এক এক যন্ত্রের ক্ষেত্রে লিস্ট কাউন্ট এক রকম হয়, সেটা তোমরা বের করতে পারবা। বলছে কি স্ক্রু গজের লঘিষ্ঠ গুণনের মান 0.1 মিলিমিটার, মানে কি মানে লঘিষ্ঠ গুণন দিয়ে তুমি বুঝতে পারবা কি জানো, মানে একবার লঘিষ্ঠ গুণন দিয়ে তুমি বুঝতে পারবা তুমি সর্বনিম্ন কত সেন্টিমিটার বা কত মিলিমিটারের বস্তু তুমি মাপতে পারবা। তাহলে এখানে 0.1 মিলিমিটার দেওয়া হয়েছে, তার মানে একটা স্ক্রু গজের লঘিষ্ঠ গুণন 0.01 মিলিমিটার, মানে হচ্ছে তুমি একটা 0.01 মিলিমিটার পর্যন্ত এই মাপের পর্যন্ত তুমি বস্তুকে মাপতে পারবা, কিন্তু এর থেকে কম তুমি মাপতে পারবা না। অর্থাৎ 0.001 তুমি মাপতে পারবা না, 0.007 তুমি মাপতে পারবা না, তার লাস্ট লিমিট হচ্ছে এটা। কিন্তু এর বড় মাপতে পারবা, 0.02 মাপতে পারবা, 0.05 মাপতে পারবা, হ্যাঁ এগুলো মাপতে পারবা, কিন্তু এগুলো মাপতে পারবা না। তাহলে এটা হচ্ছে এটা দিয়ে তার মানে স্ক্রু গজের লঘিষ্ঠ গণন দিয়ে বা লঘিষ্ঠ ধ্রুবক দিয়ে আমরা জানতে পারি হচ্ছে লাস্ট কতটুকু মাপতে পারবা, রাইট? তাহলে এখানে বলছে কি 0.101 না, তাহলে কতটুকু মাপতে পারবো? তাহলে সর্বোচ্চ মানে কোনটা মাপা, কোন বেদ মাপা যাবে, তাই না? তাহলে কি বলছে, আনসার হচ্ছে 0.01, এটা মাপা যাবে, ঠিক আছে? আচ্ছা, এত মিলিমিটার পর্যন্ত মানে কি ন্যূনতম, মানে ন্যূনতম এতটুকু পর্যন্ত মাপা যাবে। এর বেশি মানে এর থেকে কম, অর্থাৎ 0.01 থেকে কম 0.001 এটা মাপা যাবে না, মানে এটা তার হাইয়েস্ট লিমিট, মানে হচ্ছে লোয়েস্ট লিমিট। এর থেকে বেশি মাপতে পারবে, কিন্তু এর থেকে কম মাপতে পারবে না। এরপর দিছে কি কোন গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ কোন সমীকরণটির জন্য ব্যবহৃত হয়, মানে গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ হলে একটা সূত্র তোমার মুখস্থ রাখতে হবে। সূত্রটা হচ্ছে r equal to d square by 6h plus h by 2। এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, এটা হচ্ছে গলীয় তলের বক্রতার ব্যাসার্ধের সূত্র। এই সূত্রটা কার সাথে মিলে? এখানে h নাই, মিলবে না। এখানে দেখো, এখানে উল্টা করে দিয়েছে, দেখো একটু চালাই করে দিচ্ছে, 6h না দিয়ে তারা কি দিল, 8 দিছে, হ্যাঁ এটা মিলতেছে, রাইট, এটা হচ্ছে সঠিক আনসার। কথা বুঝতে পারছো? এই এবার হচ্ছে কি বলছে, স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান এত, যে ব্যাটটি নির্ভুলভাবে মাপা যাবে সেটি কোনটি? দেখো এটা দেওয়া আছে লঘিষ্ঠ ধ্রুবক মান 0.01, তার মানে আমি লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন দিয়ে আমরা কি জানতে পারি, সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্যের বস্তু মাপতে হবে সেটা জানি, তার মানে 0.01 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবে। তাহলে দেখো তো এটা মাপা যাবে, যাবে না, এটা ওটা থেকে ছোট, এটা মাপা যাবে না, 3টা ঘর আছে দেখো দশমিকের পর, মাপা যাবে না, এটা মাপা যাবে, দেখো এটা একটু দেখো এটা থেকে একটু বড় আছে, এটা মাপা যাবে, তার মানে এর থেকে ছোট মাপতে পারবে না, অর্থাৎ এটা থেকে ছোট 0.001 মাপতে পারবে না, কিন্তু 0.02 মাপতে পারবো অবশ্যই। কথা বুঝতে পারছো? এই দেন এরপর বলছে কি ভার্নিয়ার স্কেলের, বলছে কি প্রধান স্কেলের পাঠ সংখ্যা m, ভার্নিয়ার স্কেলের পাঠ, এটা ভার্নিয়ার ধ্রুবক, এগুলো 9-10 থেকে শিখে আসতেছো। এল নির্ণয়ের সূত্র কি, মানে লিস্ট কাউন্ট নির্ণয়ের সূত্র কি, তাই না? এগুলো মনে রাখবা। লিস্ট না, এল নির্ণয়, আচ্ছা লেন্থ, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ আমি কি বলে লিস্ট কাউন্ট, পাগল হয়ে গেছে নাকি? আর যাই হোক এল লেন্থ, হ্যাঁ। তাহলে আমরা জানি কোন একটা দৈর্ঘ্য হচ্ছে প্রধান স্কেলের, মানে প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট প্লাস লঘিষ্ঠ গণন, ঠিক আছে? লঘিষ্ঠ গণন আর প্রধান স্কেলের পার্ট দেখো, তাহলে এল হয়, প্রধান স্কেলের পার্ট হচ্ছে এম, এই যে এম, তাহলে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এরপর হচ্ছে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এরপর তুমি লিখতে পারো হচ্ছে কি, এরপর হচ্ছে ভার্নিয়ার পার্ট হচ্ছে এটা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মান, তারপর হচ্ছে ভার্নিয়ার স্কেলের ধ্রুবক ভিসি। তাহলে এখান থেকে সঠিক আনসার কোনটা? এটা দেখো আনসার এটা। কথা বুঝতে পারছো? শেষ। এরপর আর কি আছে বাবা, দেখি তো। ও বাবা এখনো শেষ হয়নি।
বৃত্তাকার স্কেলের পূর্ণ ঘূর্ণন সংখ্যা m, বৃত্তাকার স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা n, লঘিষ্ঠ গুণন LC হলে h নির্ণয়ের সূত্র কি? মানে এইচটা নির্ণয় করবে, তাই না? ঠিক সেম এইচ নির্ণয় করার সূত্র হচ্ছে মনে রাখবা প্রধান স্কেলের ভাগ সংখ্যা ইনটু পিচ প্লাস প্রধান স্কেলের গুণন সংখ্যা m ইনটু পিচ, তারপর হচ্ছে কি অতিরিক্ত স্কেলের ভাগ সংখ্যা n ইনটু LC লঘিষ্ঠ গুণন। তাহলে আনসার কোনটা মিলে? এটা বুঝতে পারছিল? মনে রাখবা, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, ঠিক আছে? এখানে কোনো কাজ নাই। এরপর হচ্ছে কি বলছে, ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছে। নির্ণয় করাকালে স্ফেরোমিটার সাহায্যে সমতল অবতল তলের রৈখিক স্কেলের পার্ট যথাক্রমে 9 মিলিমিটার এবং কি 6 মিলিমিটার, অর্থাৎ দেখো সমতলের জন্য 9 মিলিমিটার, অবতলের জন্য 6 মিলিমিটার, এবং বৃত্তাকার স্কেলের পার্ট যথাক্রমে 96, 93 পেল। বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা 100 এবং 3 পায়ের গড় দূরত্ব 40 হচ্ছে। তারপর হচ্ছে কি বললো, অবতল তলের বক্রতার ব্যাসার্ধ কত হবে? এটা তো অনেক বড়। দাঁড়াও, এটা করার জন্য তোমাকে একটু কি করা লাগবে জানো? এটা একটু ছোট করে দিই, তাহলে হচ্ছে একটু ওয়েট করো, এর জন্য একটু জায়গা লাগবে। তো দেখতে পাচ্ছ কিনা আগে দেখি। হ্যাঁ, ক্লিয়ার আছে। তাহলে চলো এটা একটু করি, এটা একটু অনেক বড় হবে, ঠিক আছে কিনা? এটা একটু করি আমরা, দেখি। এখানে দুইটা পার্ট নেওয়া হয়েছে, বুঝতে পারছো? দুইটা পার্ট নেওয়া হয়েছে। এখানে দুইটা পার্ট নেওয়া হয়েছে। একটা পার্ট কি দেখি তো, একটু ওয়েট করো, এটা একটু বড় তো, একটু সময় লাগবে, করে দিই, ঠিক আছে? যদি বাই চান্স চলে আসে তখন কি করবা? তাই করেই দিই, ঠিক আছে? চলো, বলছে কি ব্যবহারিক ক্লাসে একজন ছাত্র অবতল তলের বক্রতার ব্যাসার্ধ, হ্যাঁ, এই যে একটু বলে রাখি, এটা হচ্ছে একটা গ্লাসের একটা তল, মানে একটা পেয়ালা মনে করো, হ্যাঁ, তার অবতল তলের ব্যাসার্ধ নির্ণয় করতে, অর্থাৎ এই অবতল তলটা এই বৃত্তাকার পথের অংশ, বুঝতে পারছো? অর্থাৎ এই তলটা এই বৃত্তাকারের একটা অংশ। বলছে এই অংশটুকুর ব্যাসার্ধ সে নির্ণয় করবে, আর নির্ণয় করবে। আর নির্ণয়ের সূত্র একটু আগে পড়ছি, আর ইকুয়াল টু উপরে বললাম d স্কয়ার 6h প্লাস h/2 পড়ছি, কথা বুঝতে পারছো? 6h h/2। এখন আমাদের d স্কয়ার কোনটা? ওই যে গড় দূরত্ব বলছে না, 3 পায়ের মধ্যে ওই দূরত্ব গড়, তার মানে এখানে ডটা হচ্ছে 40, হ্যাঁ, 40 মিলিমিটার, বুঝতে পারছো? এখন আমাদের এখানে h বের করতে হবে, আর বের করতে হবে। এখন উচ্চতা কোনটা জানো? উচ্চতা হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে, ভাইয়া দেখাই দিই, এই উচ্চতা হচ্ছে এই অংশটুকু উচ্চতা বের করবো, এই অংশটুকু উচ্চতা আমরা বের করবো h, ঠিক আছে? অবতল তলের উচ্চতাটা, মানে যে অংশটুকু পাইছে তার উচ্চতাটা h। এই এইচটা বের করার জন্য আমরা কি করি জানো? এইচটা বের করার জন্য আমরা ওই যে স্ক্রু গজ ইউজ করি। স্ক্রু গজ তো তোমরা চিনো, এরকম একটা স্ক্রু গজ চিনো তোমরা, এটা প্র্যাকটিক্যাল করছো, হ্যাঁ, প্র্যাকটিক্যাল করছো। এরকম একটা যন্ত্র দেখছো, এরকম তিনটা কাঁটা দেখছো, হ্যাঁ, এরকম 3টা কাঁটা, বুঝতে পারছো? এরকম একটা যন্ত্র দেখছো, এই যন্ত্র দিয়ে আমরা এগুলো পরিমাপ করি। এখানে একবার তোমার উপরের পৃষ্ঠে এই অঞ্চলটার একবার এই অঞ্চলটার একটা মান বের করতে হবে, একবার এই অঞ্চলের একটা মান বের করতে হবে। এই মান থেকে এই মানটা বিয়োগ দিলে আমরা কি পাবো? h পাবো, কথা বুঝতে পারছো? তাহলে আমি ধরে নাও এই অংশটুকুকে আমি h1 বলি, এটাকে আমি h2 বলি। এখন স্ফেরোমিটার দিয়ে h1 বের করার নিয়ম কি? h1 বের করার নিয়ম হচ্ছে, মনে রাখবা,
আমাদের যে পার্টটা আছে মেইন স্কেলের পার্ট, মানে উপরের তল না, বলছে কি সমতল, এটা হচ্ছে সমতলের পার্ট, সমতলের পার্ট নিবা। সমতলের পার্ট কত আসে? মেইন স্কেলের পার্ট, মেইন স্কেল এম 9 আসবে, সরি। এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে তারপর হচ্ছে কি বের করতে হবে? তার লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কিভাবে বের করবা? লিস্ট কাউন্ট লাগবে, লিস্ট কাউন্ট অর্থাৎ লিস্ট কাউন্টকে এলসি বলি, ইনটু বৃত্তাকার স্কেলের আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে লিস্ট কাউন্ট এন বের করবো তো, মানে লঘিষ্ঠকরণ লাগবে। তারপর আরেকটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট পাইছি তো, আছে তো বৃত্তাকার স্কেলের পার্ট, এই তো 90, ঠিক আছে। এটা এন, এটা হচ্ছে H1 এর জন্য, এটার জন্য ঠিক অবতলের জন্য ঠিক সেম, এটা হিসাব করব, ঠিক আছে। H2 ইকুয়াল টু এম প্লাস এলসি ইন্টু এন। এটা হচ্ছে নিচের অবতলের জন্য। অবতলের জন্য কার কার দেওয়া আছে? ধরুন এর ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, এবং এলসি বের করা লাগবে। এলসি কিভাবে বের করবো? এলসি বের করার নিয়ম হচ্ছে পিচ। পিচ কত? দেখো পিচ হচ্ছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এবং মনে রাখবা বৃত্তাকার স্কেল, সরি এলসি না, এখানে হচ্ছে কি আমাদের কি কি দেওয়া আছে? পিচ দেওয়া আছে, আর বলছে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দেওয়া আছে, তাই না? হ্যাঁ, বৃত্তাকার স্কেলের যেহেতু দাগ সংখ্যা দেওয়া আছে, তাহলে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত? 150, তাই না? কত দেওয়া আছে? 150 নাকি 100? হ্যাঁ 100 দেওয়া আছে, তাহলে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা দেওয়া আছে 100। 100 বসে দাও নিচে, ক্যালকুলেশন করো, এলসি পেয়ে যাবা। এলসিটা এখানে বসবে, তার মানে ধরে নাও এটা H1 হলে এটা N1, এটা M1, M1, N1। দেখি ভাইয়া করে দিই, এবার তোমরা করতে থাকো, মানে হচ্ছে কিভাবে করবা একটু বলে দিই। প্রথমে এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, ঠিক আছে। এটা হচ্ছে L1, N1, এটা হচ্ছে N1, আর এটা হচ্ছে N2। বুঝতে পারছো? এই যে আর এলসিতে বের করে নিবে, এটা যত আসে H1 H2 বের হয়ে যাবে, রাইট? এই যে এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, তো এখান থেকে H1 H2 বের করবা। H1 H2 বের করার পর Hটা বের করবা হচ্ছে H1 থেকে H2 বিয়োগ করবা, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। বিয়োগ করলে H পাবা, এই H এর ভ্যালুটা এখানে বসাবা, ঠিক আছে। H এর ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে এখানে ক্যালকুলেশন করে বসাও, দেখবা আর এর মান পেয়ে যাবা। তাহলে আর এর মান কত আসছে আমি একটু উত্তরটা দেখে বলে ফেলি, ওয়েট করো। আর এর মান কত আসছে আমি ডিরেক্ট বলে ফেলি, কারণ এটা সময় লাগবে অনেকক্ষণ। আমি জাস্ট তোমাকে তো শিখাই দিলাম কীভাবে বের করতে হবে, রাইট? আর এর মান আসতেছে কত? 75.276, 75.276, বুঝতে পারছো? সো এগুলো অনেক বিশাল বড় ক্যালকুলেশন। হ্যাঁ, এগুলো তোমরা প্র্যাকটিক্যালি শিখে আসছো, তাও দেখাই দিলাম। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর বলছে কি, পশ্চিম ইউরোপীয় সভ্যতা, বলছে হচ্ছে কি, একটু দ্রুত দেখাই দিই, আমাদের দ্রুত শেষ করতে হবে। পশ্চিম ইউরোপীয় সভ্যতা কাদের জ্ঞানের ধারা গ্রহণ করেছিলেন? একটা হচ্ছে পূর্ব ইউরোপীয় সভ্যতা, বাজেন্টাইন তুর্কি সভ্যতা, মুসলিম আরব সভ্যতা। তো আনসার হবে 2, 3, অর্থাৎ এই দুজনেরটা গ্রহণ করছে, ঠিক আছে। আচ্ছা, দেন কি আর আছে? আচ্ছা আছে। তা বলছে চাপ একটি যৌগিক রাশি, এর SI একক হচ্ছে SI। হ্যাঁ, এখানে কি রে ঘ কেন চলে আসলো? এর SI একক হচ্ছে কি, ওদের টাইপিং করতে কি একটু মিস্টেক হয়ে গেছে। এর চাপের চাপ P ইকুয়াল টু কি F/A। হ্যাঁ, চাপকে প্যাসকেল বলে। হ্যাঁ, আবার অনেকে হচ্ছে কি, তুমি যদি F কে হিসাব করো, কি F কে নিউটন হিসাব করো, আর এটাকে মিটার স্কয়ার হিসাব করো, তাহলে নিউটন মিটার ইনভার্স 2 হয়, রাইট? তার মানে এখানে দুইটা একক পাচ্ছি, একটা হচ্ছে প্যাসকেল পাচ্ছি, আর এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার। এটা স্কয়ার হবে মনে হয়, এটা স্কয়ার হবে। হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে 1 আর 2 হবে আনসার, বুঝতে পারছো? দেন বলছে কি মৌলিক রাশি হলো। হ্যাঁ, মৌলিক রাশি কে কে দেখো, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ 1, 2, 3, 3টা, ঠিক আছে। দেন বলছে কি মৌলিক একক, মিটার একক। হ্যাঁ, এখানে তো সবাই আছে, সবাই একক, ঠিক আছে। মৌলিক একক 3টা, 1, 2, 3, 3টা হবে, ঠিক আছে। একক ওই যে মিটার তাপমাত্রার জন্য, দৈর্ঘ্যের জন্য, সেকেন্ড সময়ের জন্য, তড়িৎ প্রবাহ, ক্যান্ডেলা, হ্যাঁ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ,
ঠিক আছে, এগুলো এগুলো জানো। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এবার একটা ম্যাথ আছে মনে হয় অনেক বড়, বলছে কি একটি স্ফেরোমিটার দ্বারা একটি কাঁচ পাতের পুরুত্ব পরিমাপকালে স্কেলের পার্ট 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট 25 এবং পিচ 0.5 মিলিমিটার দেওয়া আছে। ঠিক আছে, স্ফেরোমিটার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত হবে? কথা বুঝতে পারছো? তো তোমাকে এখানে বলা হয়েছে বৃত্তাকার স্ফেরোমিটার বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। দেখো খেয়াল করো, আমি মনে রাখবা এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন বের করার নিয়ম হচ্ছে উপরে থাকে হচ্ছে পিচ আর নিচে থাকে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বলো এটাকে আমি এলসি দিয়ে প্রকাশ করি। এলসি পিচ কত? পিচ দেখো লঘিষ্ঠ, হ্যাঁ বলে দে, দেখো লঘিষ্ঠ গণন কত বলে দিছে? লঘিষ্ঠ গণন বলছে, আচ্ছা যেহেতু পিচ বলছে, লঘিষ্ঠ গণন যদি না বলে তাহলে মনে রাখবা স্ফেরোমিটারের ক্ষেত্রে লঘিষ্ঠ গণন স্বাভাবিকত 0.01 ধরা নেওয়া হয়। মানে এর যদি দেওয়া প্রশ্নে যদি কিছু না দেওয়া থাকে তাহলে 0.01 ধরে নিবা। তাহলে 0.01 ইকুয়াল টু পিচ কত? পিচ বলে দিছে পিচ বলছে কত? 0.5। আর এটা হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্ন বের করতে হবে। করো কত আসবে দেখবা হচ্ছে, মানে যেটা তোমার উত্তর সেটা হচ্ছে কি 0.5 আর নিচে যাবে 0.01। হ্যাঁ, এটাকে আমি উপরে করতেছি, তাহলে কত আসে দেখো তো, ক্যালকুলেটর করি। ধরো 0.5 ডিভাইডেড বাই 0.01, 50 আনসার 50। তার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। আসলে এখানে মান দেওয়া হয় না 0.01, কিছু না দেওয়া হয় এটা ধরে নিবা। হ্যাঁ, ল্যাবরেটরির মধ্যে বেশিরভাগ এগুলোই ইউজ করা হয়। ঠিক আছে, এই আর মান দিয়ে তো বললো তো হইলো। কাচের পুরুত্ব কত? হ্যাঁ, কাচটার পুরুত্ব কত? একটু এটাকে বাকিগুলো মুছে দিই। এবার সব মুছে দিই, ফার্স্ট এডটা বুঝতে পারছো? দেখি এরপরটা একটু দেখি। আচ্ছা ওকে, এরপরটা কি বলছে? তাহলে ফার্স্ট এরটার উত্তর হচ্ছে 50 পাইছি। বলছে কাঁচ পাতের পুরুত্ব কত, তাই না? কাঁচ পাতের পুরুত্ব কত? দেখি কাঁচ পাতের পুরুত্ব হচ্ছে 0.025 মিলিমিটার। এখানে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, পুরুত্ব। তাহলে পুরুত্ব বের করার জন্য আমার ওই যে স্ফেরোমিটারের এখানে কিসের ভ্যালু দেওয়া আছে? এখানে হচ্ছে আমার স্ফেরোমিটারের তো ভ্যালু দেওয়া আছে, স্ফেরোমিটারের হ্যাঁ পুরুত্ব। ঠিক আছে, এটা বের করার জন্য তুমি ডিরেক্ট সূত্র ইউজ করবা, H ইকুয়াল টু L প্লাস N ইন্টু LC। এখন L কত? L হচ্ছে রৈখিক স্কেলের পার্ট 2 মিলিমিটার, এটা হচ্ছে L 2 প্লাস N কত? N হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট 25, N 25। LC কত? LC একটু আগে বের করছি, বললাম LC হচ্ছে, বললাম কোনো কিছু দেওয়া না থাকলে LC হবে 0.01। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করার কত আসে? 2 প্লাস 25 ইন্টু 0.01, তাহলে কত আসছে? 2.25 আছে। হ্যাঁ আছে আনসার, রাইট। তাহলে এটা আসছে মিলিমিটার। হ্যাঁ, যেহেতু আমি সব কিছু মিলিমিটার বের করতেছি তাহলে আনসারটা হচ্ছে কি মিলিমিটার হবে, রাইট? মিলিমিটার হবে। দেন এরপর কি আর আছে? আচ্ছা আরও আছে। কোনো বস্তুর ভর 100 কেজি 2%, আয়তন এত বলছে এত %। হ্যাঁ, ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত? ও বাবা, এটা একটু কষ্ট আছে। এটা মানে শর্টকাট করে নিবা আর কি। ঠিক আছে, বস্তুর ভর প্রথমে M, এটাকে আমি আয়তন V ধরি।
তাহলে এমটা এবার লিখতে পারি 100 কেজি প্লাস কি দেওয়া আছে 2%, দেখো যেহেতু 2% দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এবার লিখতে পারো 100 কেজি প্লাস মাইনাস 2% মানে হচ্ছে 0.02 লিখে ফেলো। এবার হচ্ছে আয়তন ভি, টাকা বাদ দিয়ে লিখে ভি কত 10 মিটার কিউব, এই যে 10 মিটার কিউব প্লাস মাইনাস 3%, কে আমি লিখতে পারি 0.3 লিখে, ওই যে এম পেয়ে গেছি, বি পেয়ে গেছি। হ্যাঁ, এবার আমাদের বের করতে হবে কি শতকরা ত্রুটি কত, রাইট? এখন ঘনত্বের শতকরা ত্রুটি মানে টোটাল কতটুকু ত্রুটি হয়েছে, ঘনত্বের ত্রুটি এই দুজন দিয়ে তো ত্রুটি হয়েছে, তাই না? তাহলে বলো তো আমি এর ত্রুটির এবার লিখতে পারি ডেল এম বাই এম লিখতে পারি, প্লাস ওর ত্রুটি লিখতে পারি ডেল বি বাই বি, ঠিক আছে? এবার লিখতে পারি। আচ্ছা, তাহলে এবার যদি লিখি বাইরে কত 100%, 100 দিয়ে গুণ করবো, এটা মুখস্থ রাখবো ডাইরেক্ট। হ্যাঁ, ডেল এম করো, এই যে এটা হচ্ছে ডেল এম, সরি এটা হচ্ছে ডেল এম আর এটা হচ্ছে এম, তাহলে কত আসে? উপর আসে 0.02, নিচে আসে কত 100 প্লাস ডেল বি করো, এটা হবে ডেল বি আর এটা হবে শুধু বি, তাহলে এটা কত এটা 0.03 হবে, 3% না 0.03 আর 10 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু হচ্ছে 100%, কত আসছে? এটা যদি ক্যালকুলেশন করো তোমার আনসারটা দ্বারা কত আসে আমি বলি, আনসার আসবে 5% আসবে আনসার। তাহলে সঠিক আনসার হচ্ছে কি 5%, ঠিক আছে? শতকরা পার্সেন্ট জানে, পার্সেন্ট আসবে, হ্যাঁ 5%, ঘনত্বের শতকরা ত্রুটি 5%। এবার ওই বস্তুর ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত, তো একটু এটা করে দিই। হ্যাঁ, এটা করে দিই, পরম ত্রুটির সঠিক মান কত। আচ্ছা, বলছে কি বস্তুটির ঘনত্বের পরম ত্রুটির সঠিক মান কত। আগে দেখি বস্তুটির ঘনত্ব কত আসে সেটা একটু বের করি। বলো বস্তুটির ঘনত্ব কত আসছে সেটা বের করি। আগে বলো বস্তুটি তুমি কত মাপছো, এটা মাপছো, অর্থাৎ আমরা জানি রো ইকুয়াল টু কি এম বাই বি। এম কত হচ্ছে এম হচ্ছে 100 আর আয়তন হচ্ছে 10, তাহলে তুমি কত পাচ্ছ 10 কেজি মিটার ইনভার্স 3। এটা হচ্ছে তুমি ঘনত্ব যেটা তুমি মেপে পাইছো, কথা বুঝতে পারছো? অর্থাৎ সরি, যেটা তোমার কি যেটা অরিজিনালটা আর কি, ঠিক আছে? তার থেকে 2% 3% তুমি কম বেশি হতে পারে, রাইট, ভ্যালুটা। আচ্ছা, এটা তোমার প্রকৃত মান, ধরো প্রকৃত মান। তারপর তোমার কি বলছে এখন হচ্ছে পরম ত্রুটি বের করতে হবে। পরম ত্রুটি মনে রাখবা শতকরা ত্রুটি, সূত্র এটা মনে রাখবা, ডিভাইড ইকুয়াল টু পরম ত্রুটি ডিভাইড বাই প্রকৃত ত্রুটি। এটা একবার দেখাইছিলাম মনে, পরম শতকরা ত্রুটি একটু আগে কত পাইছো, একটু আগে 5% পাইছো, 5%। পরম ত্রুটি কত পাইছো, পরম না প্রকৃত কত পাইছো 10, আর পরমটা বের করতে হবে, তাই না? ক্যালকুলেশন করো কত আসে, থেকে পরম ত্রুটি ক্যালকুলেশন করো, এ পাশে নিয়ে আসো, এটাকে এ পাশে এনে গুণ করে দাও, 0.5 থাকবে, 0.5 সাথে 0.05 সাথে ইন্টু 10 গুণ হবে, তাহলে কত 0.5 আনসার এটা আসবে। আচ্ছা 0.5 কেজি মিটার কিউব, বুঝতে পারছো? পরম ত্রুটি এভাবে আসলো। এরপর তার নাই, শেষ। ক্লিয়ার কিনা? সো আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত, তুমি একটু মনোযোগ দিয়ে করলে, সূত্র দিয়ে করলে হয়ে যাবে, কারণ অনেক এগুলো কয়েকটা করলেই এনাফ। বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো আমি আসলে এখানে কাউকে ইম্পর্টেন্ট বলি না, এখানে ইম্পর্টেন্ট বলে হচ্ছে এটাকে ইম্পর্টেন্টটা বলে দিই।
একটু আগে সলভ করছিলাম আমরা। একটু ইম্পর্টেন্ট আমি বলে দিই ইম্পর্টেন্টগুলো কোনগুলো। ইম্পর্টেন্টগুলো হচ্ছে এই, দাঁড়াও ইম্পর্টেন্ট কোনটা ভাইয়া বলে দিই। ওই যে আয়তনের জন্য করলাম, ব্যাসার্ধ আয়তন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু ভালো করে দেখবা, বুঝতে পারছো? এটা ইম্পর্টেন্ট, রাইট? আর বইটা পড়বা বেশি বেশি গাইড সলভ করবা। এতটুকু, আল্লাহ হাফেজ।